পিঠ থেকে শাড়ির আঁচল সরিয়ে আয়নায় খুন্তি পোড়া দাগ দেখে অতীতে ফেরে মায়া। তখন ক্লাস 8-এর রেজাল্ট দিয়েছে। A+ পেয়েছে বলে দৌড়ে বাড়ি আসে, মামা মামিকে জানাবে বলে। হুড়মুড় করে ঘরে ঢুকতেই টেবিলে রাখা কাচের জগটা নিচে পড়ে যায়। কি হয়েছে রে বলে খুন্তি হাতে রান্নাঘর থেকে বের হয়ে আসে মামি। জগ ভেঙে গেছে বলে ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে মায়া। কি রে অলক্ষ্মী, দিলই অত দামের জগটা ভেঙে? দাম জানিস কত? তোর বাবা কি কবর থেকে উঠে এসে দাম দেবে? মামি, বাবাকে নিয়ে কেন বলছো? একটা জগই তো। কি আমার মুখে মুখে চোপা করিস? এত সাহস বেড়েছে? বলেই হাতে থাকা খুন্তি দিয়ে পিঠে লাগিয়ে দেয়। খুব ব্যথা হয়েছিল, চামড়া উঠে গিয়েছিল, তবে আজ সে ব্যথা আর নেই। অতীত থেকে ফিরে আসে, আঁচলো টেনে পিঠোটা ঢেকে নেয়। আজ মায়ার বিয়ে। ঘটা করেই বিয়ের আয়োজন করেছে মামা। বাবা বেঁচে থাকলে হয়তো আরো অনেক কিছু হতো। বাবার কথা মনে পড়লেই মায়ার চোখে পানি আসে। বা হাতের পিঠ দিয়ে চোখ মুছে নেয়। গ্রাম বলে পার্লারের লোক আসেনি, নিজে নিজেই সাজছে মায়া। দুধে আলতা গায়ের রং, একটু সাজলেই অপ্সরীর মতো লাগে মায়াকে। মাথায় ঘোমটা টানতেই বাহির থেকে বান্ধবীরা চেঁচিয়ে বলে উঠল, বর আসার সময় হয়ে গিয়েছে, জলদি কর। আমার হয়ে গেছে বলেই মায়া খাটে উঠে বসল। অয়ন, আবির, আদনান অয়ন মা বাবার একমাত্র সন্তান। বাবার কোটি টাকার সম্পদের একমাত্র মালিক সে। অথচ আজ বিয়ে করতে যাবে এক অজপাড়া গায়ের গরিব ঘরের মেয়েকে। মেয়েকে দেখেনি, নামটাও জানে না, বংশপরিচয় ও জানা নেই। ভেবে যতটা না রাগ হচ্ছে, তার চেয়ে বেশি রাগ হচ্ছে বাবার উপর। এশার কথা বলা সত্ত্বেও বাবা ওই গ্রামেই বিয়েটা দিচ্ছে। আমি যে এশাকে ভালোবাসি, বাবার কাছে তার গুরুত্বই নেই। পাঞ্জাবি হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে অয়ন, রিল্যাক্স মাই সন। বিয়ে হচ্ছে মানে তো এই না যে ওই গাইয়া মেয়ের সাথে তোমার সংসার করতে হবে। বিয়েটা হতে দাও, টেনশন করো না, আমি আবার তোমার বিয়ে দেব। এশাই হবে এ বাড়ির একমাত্র পুত্রবধূ। রুমে ঢুকতে ঢুকতে বললেন অয়নের মা রাবেয়া জাবিন। মা, তুমিও পারলে না বিয়েটা আটকাতে? করুণ সুরে বলল অয়ন। আহ অয়ন, তুমিও জানো তোমার বাবার মুখের উপর যেমন তোমার কথা বলার সাহস নেই, তেমনি আমার বা আমাদের কারোই নেই। অয়ন বিরক্তি নিয়ে মাথা ঘোরায় অন্যদিকে। কই গো অয়ন বাবা, হয়েছে তোমার? জোরে ডাকতে ডাকতে ঘরে আসলেন সাবিনা আক্তার। উনি আদনান সাহেবের দুসম্পর্কের বোন লাগে, এ বাড়িতেই থাকে। ছোটবেলা থেকে অয়নকে কোলেপিঠে করে ইনিই বড় করেছেন। রাবেয়া বেগম তাকে দুচোখে দেখতে না পারলেও আদনান সাহেব ও অয়ন তাকে বেশ ভালোবেসে। মনি মনি বলে জান দিয়ে ফেলে অয়ন। চোখে হারায় সাবিনা আক্তারকে। সাবিনা বেগম দরজায় এসে রাবেয়াকে দেখে ঘরে ঢোকার সাহস পায় না। অয়ন ব্যাপারটা বুঝতে পেরে মনি এসো না বলে ওনার হাত ধরে ঘরে নিয়ে এসে খাটে বসায়। রাবেয়া বেগমের সব অপরাধ, অন্যায়, খারাপ কাজে অয়ন বাধা না দিলেও তার মনিকে কিছু বললে সে সমর্থন করে না, পুরো বাড়ি কাঁপিয়ে তোলে। স্বামী মোটেও রাগী নয়, তাই রাবেয়া তাকে ভয় না পেলেও সহজে কিছু বলতে পারে না। কিন্তু ছেলের রাগ সে খুব ভয় পায়। রাগ উঠলে অয়ন যে কাউকে খুনও করে ফেলতে পারে। তাই সে সাবিনাকে কিছু বলতে বা অত্যাচার করতে পারে না। তবে অয়ন বা আদনান সাহেব না থাকলে তা পুষিয়ে নেয়। সাবিনাকে খাটে বসতে দেখে বিরক্তি নিয়ে রুম থেকে বের হয়ে যায় রাবেয়া বেগম।
সাবিনা উঠে এসে অয়নকে পাঞ্জাবি পরিয়ে দেয়। অয়ন সালাম করে। মনি প্রাণ ভরে দোয়া দেয় তাকে। বেরোনোর জন্য তারা দিচ্ছে আদনান সাহেব। তাই অয়নকে নিয়ে বের হল সাবিনা বেগম। সবাই গাড়িতে উঠতে ব্যস্ত। অয়নদের বাড়িতে বিয়েটা ঘরোয়া ভাবেই, তেমন কেউ আসেনি। আদনান সাহেব তাদেরকেই দাওয়াত করেছে যারা এ বিয়েটাকে নিয়ে কানাঘুষা করবে না। অয়নের দুজন চাচি, একজন মামি, দুটো খালাতো ও ফুপাতো বোন, আর বাবার বন্ধু কয়েকজন ও কিছু মুরব্বি নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে। অয়নও বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসল। কি থেকে কি হয়ে গেল, এরপর কি হবে কিছুই জানা নেই অয়নের। শুধু এটা জানে একটা অশিক্ষিত গাইয়া গরিব ঘরের মেয়ের সাথে সে সংসার করতে পারবে না। আর সংসারের তো কোনো প্রশ্নই আসে না, কারণ সে এশাকে ভালোবাসে আর এশাও তাকে। আর তাছাড়া এশার সাথেই তার যায়। ওরকম স্ট্যাটাসলেস মেয়ের সাথে নয়। বিয়ের পর দিনই ডিভোর্স দেব ওই মেয়েকে। আর এশাকে জানানো যাবে না, নয়তো ও খুব কষ্ট পাবে, কিছু করেও ফেলতে পারে। অয়নদের গাড়ি বেরিয়ে যেতেই সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে অয়নের মা রাবেয়া জাবিন। সাবিনা একগালে হেসে দিল। যেখানে মা ছেলের বউয়ের বরণের ব্যবস্থা করবে সেখানে এই সেলফিতে ব্যস্ত। তাচ্ছিল্যের হাসি হেসে রান্নাঘরের দিকে চলে গেল সাবিনা। এদিক সংসার নিয়ে নানান চিন্তা ভাবনা করে ফেলেছে মায়া। ছোটবেলা থেকেই মায়া চঞ্চল। দৌড় ঝাঁপ, মায়ের মিষ্টি শাসন আর মামির করা অত্যাচারে কেটেছে মায়ার। বাবা তো ওকে 10 বছর বয়সী রেখেই মারা গেছে। বাবা থাকলে হয়তো ওর জীবনটা আরো সুন্দর হতো। আর তার 2 বছর পর মাও প্যারালাইজড হয়ে গেল। যাই হোক, এখন তো শ্বশুর বাড়ি চলে যাবে। এখন থেকে ভালো থাকবে মায়া। মামির অত্যাচার আর সইতে হবে না ভেবেই প্রশান্তিময় এক হাসি দিল মায়া। বেশ লজ্জা লজ্জা পাচ্ছে ওর। কিন্তু ওর মাকে কে দেখবে, এটা ভেবেই এক অচেনা ভয় মনে ঢুকে গেল। এমন সময় বাহির থেকে বান্ধবীদের চিৎকার শোনা গেল, বর এসেছে। মায়া তাই শুনে ভাবনা থেকে বেরিয়ে আরো গুটিয়ে বসল। এত মানুষের ভিড়ে নিজেকে যেন কার্টুন কার্টুন লাগছে অয়নের। গেটে সবাই মজা করে অয়নদের আটকে রাখে। সবার সামনে মায়ার বেস্ট ফ্রেন্ড নীরা বেশ মজা করে টাকা চাইল। মাহিদের নজর নীরার দিকে। ব্যাপারটা বেশ উপভোগ করছে মাহিদ। শহরের বিয়েতে সচরাচর এমন হয়ই না আজকাল। অথচ অয়ন বিরক্ত হয়ে 20,000 টাকার একটা ব্যান্ডিল নীরা হাত ধরিয়ে দিয়ে পাশ কাটিয়ে ভিতরে চলে আসে। নীরাসহ উপস্থিত সবাই বোকা বনে যায় অয়নের এরূপ ব্যবহারে। মাহিদের বেশ খারাপ লাগে। নীরা করুণ দৃষ্টিতে চেয়ে আছে অয়নের যাওয়ার দিকে। সংকুচিত হয়ে ছোটকরে বানানো স্টেজে বসে পড়ল অয়ন। সাথে দুজন বন্ধু, মাহিদ আর ইমন। এরা দুজনই অয়নের খুব ছোটবেলার বন্ধু। ভালো খারাপ সব কাজেই এরা তিনজন একসাথে করে। বাবাকে বল না একটু জলদি কাজগুলো শেষ করতে, মাহিদের কানে কানে বলল অয়ন। আরে সবে এসেছি, খেয়ে দে নিই পড়ে। এত তাড়া কিসের বউয়ের জন্য? প্লিজ মাহিদ, তুই সবটা জেনেও এমন কেন করছিস? আরে এশাকে ভুলে যা। ওটা ভালোবাসা না, অ্যাট্রাকশন দেখিস নাকি চাড়াল সভারে? মাহিদ বলে চেঁচিয়ে ওঠে অয়ন। আশেপাশে অনেকেই এদিকে তাকিয়ে আছে। অয়ন মাথা নিচু করে নেয়। আদনান সাহেব বুঝতে পারছে ছেলের রাগ উঠছে। রাগ উঠলে ওকে সামলানোর ক্ষমতা আদনান সাহেবেরও নেই। খুবই ভয়ঙ্কর রাগ। বিয়ে ছেড়ে না চলে যায়, তখন হবে আরেক অবস্থা। তাই দ্রুত খাওয়া দাওয়া শেষ করে বিয়ে পড়ানো শুরু করে। কাজী অয়নের সামনে এসে বসে।
পান খাচ্ছে, মুখে একটু দাড়ি, হাতে লাঠি। দেখেই বেশ বিরক্ত হচ্ছে অয়ন। মৃত শেখ আব্দুর রহমানের একমাত্র কন্যা রিমোয়েনা শেখ মায়ার সাথে 15 লাখ টাকা দেনমোহরে আপনি কি এ বিয়েতে রাজি? বলুন কবুল। অয়ন দ্রুত 3 বার কবুল বলে দেয়। সবাই এতে মিটমিট করে হাসছে। আর আদনান সাহেব ছেলেকে মনে মনে হাজার গালি দিচ্ছে। এমন করেই বিয়েটা সম্পন্ন হয় অয়ন ও মায়ার। মায়া যায় মায়ের রুমে। মায়া মায়ের রুমে যায়, পা ধরে সালাম করে জড়িয়ে নেয়। খুব কান্না করে। মা মায়মুনা শেখের দৃষ্টি স্থির। স্বামীর মৃত্যুর পর থেকে তার ঠিকানা এই চৌকিতেই। মায়া খুব কাঁদছে মাকে জড়িয়ে। কাঁধে হাত রাখলেন আদনান সাহেব। মা, কেঁদো না। তোমার মাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি আমি। খুব দ্রুত শহরে উন্নত চিকিৎসা করা হবে বেয়ানের। মায়া মুখে হাত দিয়ে কাঁদছে। এমন সময় হুড়মুড় করে ঘরে ঢুকে মায়ার মামি। বেয়াই সাহেব চলে যাচ্ছেন তাহলে? আদনান সাহেব পাঞ্জাবির পকেট থেকে 50,000 টাকা বের করে তাহেরা বেগমের হাতে দেয়। 3 দিন পর আপনাদের ঢাকার নতুন বাড়িতে নিয়ে যাব। আপাতত এটা রাখুন। টাকা আর বাড়ির কথা শুনে চোখ ঝলমল করে উঠল তাহেরা বেগমের। আদনান সাহেব মায়ার হাত ধরে বাহিরে চলে এলেন। তাহেরা বেগমকে আর কিছু বলার সুযোগ দিলেন না। মায়া এবার বুঝতে পারছে কেন মামি এত বড় একটা বাড়িতে সম্বন্ধ করতে দ্বিমত করেনি। আর মামা ভেবেছে মামি আমাকে ভালোবেসেই ভেবে বেশ খারাপ লাগছে মায়ার। মামি অত্যাচারী এটা মায়ার জানা ছিল, কিন্তু লোভী স্বার্থপর এটা জানা ছিল না। মায়া বা হাতে চোখ মুছে মামা নীরার থেকে বিদায় নিতে গেল। অয়ন সেই কখন গাড়িতে উঠে বসে আছে। ফোনটা ফেলে এসেছে। না জানি এশা কতবার ফোন দিয়েছে। ফোনে না পেলে তো বাড়ি চলে আসবে, তখন সবটাই অয়নের হাতের বাহিরে চলে যাবে। ভেবেই অয়ন ড্রাইভারকে বলল অন্য গাড়িতে আসতে আর নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। মায়া সবার থেকে বিদায় শেষ করে গাড়ির দিকে পা বাড়াল। মা, তুই ওই গাড়িটাতে যা। আদনান সাহেব অয়নের গাড়ি দেখিয়ে বলল। মায়া মাথা নেড়ে সম্মতি জানিয়ে এগুল। অয়ন মায়াকে আসতে দেখেই দরজা খুলে দিল। মায়া উঠে বসতেই দরজা আটকে দিল। একবার মায়ার দিকে তাকায়নি পর্যন্ত। মাথায় একটাই কথা ঘুরছে, এশা কল দেয়নি তো, এশা কল দেয়নি তো। অয়ন ফুল স্পিডে ড্রাইভ করছে। মায়া এই প্রথমই গাড়িতে উঠেছে, তাই খুব ভয় পেলেও বলার সাহস পাচ্ছে না। চোখ খিচে বসে আছে। অয়ন বিষয়টা লক্ষ্য করলেও পাত্তা দেয়নি। 3 ঘন্টার রাস্তা 50 মিনিটে চলে এসেছে। পেছনের গাড়িগুলোর কোনো খবর নেই। অয়নদের আসার কথা শুনেই পাটা পাতে সাবিনা বেগম। অয়নের মা রুমে চলে গেছেন সেই কখন, এখনো আসার নাম নেই। তাই নিয়মকানুন করতে সাবিনা বেগমই এগিয়ে আসে। অয়ন বাসায় ঢুকেই নিজের রুমে চলে যায়। ব্যাপারটা কেউই স্বাভাবিকভাবে নেয়নি। মুখ ঘোমরা করে সবাই কানাঘুষো করতে শুরু করে। তবে মায়া ভাবছে হয়তো কোনো জরুরি কাজে গেছেন। মায়া এর চেয়ে বেশি ভাবেনি। সাবিনা বেগম হেসে পরিবেশ স্বাভাবিক করে নেয়। অয়নকে ছাড়াই সব কাজকর্ম সম্পন্ন করা হয়। রাত 3টে। এখনো ঘরে প্রবেশ করেনি অয়ন। মায়া বসে বসে ঝিমাচ্ছে। সেই কখন সাবিনা বেগম বসিয়ে রেখে গেছেন। এখনো অবধি উনি আসেনি। দরজা খুলে কেউ একজন রুমে ঢুকল। মায়া শব্দ পেয়ে নড়েচড়ে বসল। অনেক প্রশ্নভাবনা উকিঝুঁকি মারছে মনের ভেতর। মিষ্টি হাসি দিচ্ছে একা একাই।
মায়াকে বসে থাকতে দেখে একটুও ভাবান্তর ঘটেনি অয়নের মনে। সে জানে বিয়ে যেহেতু হয়েছে এ ঘরেই রাখা হবে। তাছাড়া একটি দিনেরই তো ব্যাপার। টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায় অয়ন। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে। মায়া এখনো ঘোমটা তোলেনি। হয়তো ভেবে বসে আছে আর 5টা মেয়ের মতো তার ঘোমটা ও কেউ তুলবে। তার হলো কই? কি যেন নাম তোমার? মায়া। মায়া ঠাস করে উত্তর দিয়ে দিল। আচ্ছা যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যাও। যেতে বলেছি বসে থাকতে নয়। কথা আছে জলদি। মায়া উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আঁচলো দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। এখানে বসো। মায়া বাধ্য মেয়ের মতো অয়নের সামনে সোফায় বসে। দেখো আমি কখনোই চাইনি কোনো গ্রামের অশিক্ষিত গাইয়া গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে। স্পষ্ট করে বলে ফেলে অয়ন। আমি অশিক্ষিত নই। এবার এইচএসসি পাশ করেছি A++ পেয়ে। অকপটে বলে ফেলল মায়া। অয়ন মায়ার এমন উত্তরের আশা করেনি। হা হয়ে মায়ার মুখের দিকে তাকায়। তখন আরেক দফা হা হয়ে যায়। মায়া খুবই সুন্দরী আর মিষ্টি একটি মেয়ে। শুধু সুন্দরী নয়, নামের সাথে মুখের মিল বহুগুণ। মায়া। বেশ মায়া মেয়েটার চোখে। জোর ব্রু। ধবধবে গায়ের রং। বেশ সুন্দর মেয়েটা। মাশাল্লাহ না চাইতেও মনে মনে কথাটা বলে ফেলে অয়ন। এশার কথা মাথায় আসতেই চোখ সরিয়ে নেয়। মায়া মাথা নিচু করে ফেলে। এমন করে বলাটা মায়ার উচিত হয়নি। ঠিকই তো বলেছেন উনি। ভেবেই নিজেকে গালি দিচ্ছে মায়া। তুমি বেশ চঞ্চল বুঝতে পারছি, তা জানতে চাইলে না এতক্ষণ কোথায় ছিলাম? হয়তো কোনো জরুরি কাজে। কথা শেষ হতেই বলে ফেলে মায়া। না। এশার কাছে। হ্যাঁ এশা আমার গার্লফ্রেন্ড। 3 বছরের রিলেশন আমাদের। দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। ভাবছ তাহলে তোমায় কেন বিয়ে করেছি তাই না? নিজ ইচ্ছেও করিনি। আমার বাবা আদনান চৌধুরী। উনি তোমার মামার বন্ধু। বন্ধু বললে ভুল হবে, কারণ উঁচুতে নিচুতে কখনো বন্ধুত্ব হয় না। সে আর কেউ বিশ্বাস করলেও বাবা বিশ্বাস করে না। উনি আমাদের কোম্পানির ছোটখাটো একটা পোস্টে ছিলেন। এই পিয়ন টাইপ কিছু হবে। সেভাবেই ভালো সম্পর্ক। আর তোমার সাথে সম্বন্ধ। কাল অবধি জানতাম, এভেন সকাল অবধিও জানতাম আমি একজন গ্রামের মেয়েকে বিয়ে করছি, কিন্তু সবে জানলাম আমি কিনা আমাদের অফিসের পিয়নের ভাগ্নিকে বিয়ে করলাম। ছি। সে যাই হোক, বাবার উপর কারো কিছু বলার সাহস নেই। তাই বাধ্য হয়ে আচ্ছা কাজের কথায় আসি। কথা হলো আমি এশাকে বউ করতে চাই। আর তাছাড়া ওই এ বাড়ির যোগ্য তুমি নও। ডিভোর্স হতে বেশ সময় লাগবে। আজ সবে বিয়ে হলো। আর তাছাড়া এখনো এশাকে ব্যাপারটা জানাইনি। সময় হলেই ডিভোর্সের সিদ্ধান্ত নিব। ততদিন তুমি চাইলে এ বাড়িতেই থাকতে পারো। এ রুমেই থাকবে। বউয়ের মতোই থাকবে। তবে আমার কাছে নয়, বাড়ির সবার কাছে। যা বলবে লিমিট রেখে। আমার কাভার্ড ছোঁয়ার চেষ্টাও করবে না। আমার প্রয়োজনীয় কিছুতে টাচও করবে না। তোমার জিনিসপত্র রাখতে আমি কাল একটা ওয়ার্ড্রপ এনে দেব। আর আমার বেডে কখনো শোবে না। সোফা কিংবা ফ্লোর আছে। আর তাছাড়া তুমি তো গ্রামের মেয়ে, এই ফ্লোরই তোমার কাছে অনেক। উঠছি। আর একটা কথা, আমাকে ভুলেও সকালে ঘুম থেকে উঠানোর চেষ্টা করবে না। এর জন্য মনি আছে, আর আমার কোনো কাজই তোমাকে করতে হবে না। মনি বরাবর করে, তাই মনি করবে। আমি আবির আদনান অয়ন। নাম ধরেই ডাকবে যদি প্রয়োজন হয় তবে।
ওগো হেগো, এসব ন্যাকামি মোটেও করা চেষ্টা করবে না। ঘুমিয়ে পড়। মায়া হ্যাবলার মতো বসে আছে। বাজের মতো কথাগুলো কানে বাজছে। কি শুনল ও? কিছুই বুঝে উঠতে পারছে না। এটুকু বুঝছে সংসারটা শুরুরই আগেই শেষ। তুমি এসব কিভাবে নেবে আমি জানি না, তবে আমি কথাগুলো যেভাবে ভেবে রেখেছি সেভাবেই বলেছি, মাথায় রেখো। মায়া ঘোরের মধ্যে মাথা নাড়ল। মনের ভেতরকার সবকিছু যেন এক নিমিষেই তছনছ হয়ে গেল। জীবনটা আবারও নতুন এক অন্ধকারে ডুবে যাচ্ছে। কি শুনল ও? কি বলল ওর স্বামী এ বিয়ের রাতেই? কোনো মেয়েই হয়তো বিয়ের রাতে এমন কথা স্বামীর মুখে শোনেনি। ভেঙে দেয়নি সংসার গড়ে তোলার আগেই। অয়নের দিকে চোখ গেল। বিছানায় শুয়ে রয়েছে। মায়া দাঁড়াতেই আবার ধপ করে বসে পড়ল। অনবরত পানি ঝরছে দুচোখ বেয়ে। আজ বউ ভাত। সারা বাড়ি বেশ ভিন্ন রকমভাবে সাজানো হয়েছে। মানুষজন আসতে শুরু করেছে। সাবিনা বেগম এসেছে অয়ন মাকে নিয়ে যেতে। যেই না দরজায় টোকা দিতে যাবে অমনি দরজা খুলে মায়া। গাঢ় সবুজ রঙের জামাদানি পরিহিত। বেশ লাগছে, তবে মুখ চোখ অসম্ভব ফোলা। চোখ দুটো ভীষণ লাল। সাবিনা বেগম বুঝে নিয়েছেন অয়নের সাথেই কিছু একটা হয়েছে। তাহলে অয়ন মায়াকে রাখবে না। বাবা নেই, মা থেকেও নেই, মেয়েটার এমনি দুঃখের শেষ নেই, তার উপর আবার আন্টিও আন্টিমায়ার কথায় ঘোর কাটে সাবিনা বেগমের। অয়ন উঠেছে? না, ঘুমাচ্ছে। ডাক গিয়ে যা। না, আপনিই যান। কেন? না, আপনিই যান। কি আপনি আপনি করছিস? তুমি বল না মা। কি না মা? না মনি, তুমি বল। মনি? হ্যাঁ, কাল বললাম না অয়ন আমায় মনি বলে, তুইও বলিস। আচ্ছা। সাবিনা বেগম মায়াকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে অয়নকে ডাকে দু তিনবার। কোনো সারা শব্দ নেই। আচ্ছা, তুই ডেকে তুলিস একটু পর বলেই সাবিনা বেগম পেছনে ফেরে। টুলের ওপর মায়ার বিয়ের শাড়ি আরও কিছু কাপড় রাখা। সাবিনা বেগম মায়ার দিকে কিছুটা রাগী চোখে তাকিয়ে কাপড়গুলো কারভারে রাখতে শুরু করল। মায়া বার না করছে, তাও সাবিনা বেগম তুলছেনি। অনেক বারণ করা সত্ত্বেও সাবিনা বেগম কাপড়গুলো কারভারে রাখলেন। আয়, আমার সাথে কথা আছে বলে মায়াকে হাত ধরে নিজের রুমে নিয়ে গেলেন সাবিনা বেগম। বসো। মায়া বিছানার একপাশে বসে পড়ল। কি হয়েছে? মন খারাপ কেন? না মনি, তেমন কিছু না। শোন, অয়ন একটা মেয়েকে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। তবে মেয়েটাকে আমাদের কারোই পছন্দ না। অনেক উচ্ছৃঙ্খল চলাফেরা, ছোট ছোট পোশাক পরে আর গুরুজনদের সম্মান করে না বললেই চলে। আর অয়ন ওর বেড়াজালে বন্দী হলেও ওকে ছাড়ানো যে সম্ভব না এমনটা নয়। ওকে নিজের করে পেতে শিখ, নয়তো আমার মতো পোড়া কপালের হবি। শোন, অয়নের সব ছোট ছোট কাজগুলো করে দিবি। ওর পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সব খেয়াল করবি। বাসায় সব সময় বউয়ের মতো শাড়ি পরে থাকবি। দেখবি অয়ন তোকে ঠিক বউয়ের মর্যাদা দিবে। ওই এসা ওর ভালোবাসা নয়, মোহ। সেটা কাটিয়ে তোলো। নিজের আঁচলে বাদ স্বামীকে। সাবিনা বেগম কথাটা বলেই মায়ার মাথায় হালকা ধাক্কা দেয়। আমার কাজ আছে, আমি আসছি। সাবিনা বেগম বেরিয়ে যায়। থম মেরে বসে আছে মায়া। কাল অয়নের কথাগুলো বুকে গিয়ে বিঁধেছিল, আর আজ সাবিনা বেগমের কথাগুলোও বিধল। কি করবে ও ভেবে পাচ্ছে না। সব যেন গুলিয়ে যাচ্ছে। জোর করে কি মন ফেরানো যায় যদি সে না চায়? আবার মনিও যে একবারে ভুল বলেনি। না, তাৎক্ষণিক কিছু ডিসিশন নেওয়ার মেয়ে মায়া না।
কিছু দিন যাক, তারপর না হয় ভেবে দেখবে চলে যাবে নাকি সংসার করার জন্য একবার চেষ্টা করবে। দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায় মায়া। নিচে নামতে নিলেই অয়নের ঘর থেকে শব্দ পায়। দ্রুত পায়ে রুমে যায়। অয়ন উঠেছে। কাভার্ড থেকে মায়ার সব কাপড় ছুঁড়ে ফেলে দিচ্ছে। মায়া সামনে যেতেই থেমে যায় অয়ন। না করেছিলাম না কাল। কি ভেবেছটা কি? স্ত্রীর অধিকার খাটাতে চাচ্ছ? শোনো, শেষবারের মতো বলছি, মাথায় ঢুকিয়ে নেও, তোমার মতো একটা মেয়ে কখনোই আমার স্ত্রীর মর্যাদা পাবে না। 3 বেলা ভালো খাবার পাচ্ছ, কাপড় পাচ্ছ, আর কি দরকার? এসব নিয়েই খুশি থাকো না? বাবার বাসায় তো এসবও পাওনি। নেক্সট টাইম আমার বারণ করা সত্ত্বেও এমন কিছু করেছ তো তোমার বলেই রুম থেকে বেরিয়ে যায় অয়ন। মায়া অনেকবার কিছু বলার চেষ্টা করেছে, অয়ন সে সুযোগ দেয়নি। মায়ার চোখ দিয়ে পানি চলে এসেছে। আবার চোখ মুছে আপন মনে হেসে কাপড়গুলো তুলে রাখে টুলে। নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। নিচে নামতেই শুরু করেন শাশুড়ি রাবেয়া জাবিন। জমিদারের মেয়ে, 10টা বাজে, এখন ঘুম ভাঙল তার। বাড়ি শুদ্ধ কত মানুষ এসেছে সে খেয়াল নেই। বলেই মুখ বেঁকিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। কোনো রকম বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই অয়ন চলে গেল বাহিরে। আস্তে আস্তে মেহমানরাও চলে গেছে। রয়েছে অয়নের 2টো খালাতো বোন আর একটি ছোট মামাতো বোন। মায়ার শ্বশুর শাশুড়ি, মায়া, সাবিনা বেগম সবাই টেবিলে বসে খাচ্ছেন। সবাই খেলেও মায়া খায়নি। অয়ন আসলে খাবে বলে। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেছে। ড্রয়িং রুমে বসে আছে মায়া। রিনু, আশফি আর তিশা এসে বায়না করছে খেলবে বলে। মায়া না চাইতেও ওদের সাথে লুডো খেলতে বসল। বেশ জমেছে খেলা, আর 3জনের সাথে মায়ার খুব ভাবও জমেছে। আশফি, তিশা দুজনেই এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে। আর রিনু ক্লাস 7-এ। খেলার এক পর্যায়ে তিশা জিজ্ঞেস করল, ভাবি, তোমার মা বাবা আসেনি কেন আজ? কথাটা শুনে মায়ার মুখটা শুকিয়ে গেছে। আমার বাবা নেই, মা প্যারালাইজড। ও সরি, বলে তিশা মাথা নামিয়ে নেয়। বাকি খেলাটা নীরবতার সাথেই শেষ হয়। জিতে যায় পিচ্ছু রিনু। আহা, তার সে কি উল্লাস! 11:30টার পরপরই ওরা সবাই শুতে চলে যায়। মায়া সোফায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দরজায় শব্দ পেয়ে দৌড়ে দরজা খুলে দেয় মায়া। অয়ন এসেছে। অয়ন মায়াকে দেখে ঘড়ির দিকে তাকায়। প্রায় 1:30টা বাজে, এখনো তুমি এখানে? ঘরে প্রবেশ করতে করতে জিজ্ঞেস করল অয়ন। আপনার জন্যই জেগে আছি। আমার জন্য কেন? রাতে খাবেন না সেজন্য আমিও খাইনি। বসুন একসাথে। দেখো, এসব ন্যাকামি আমার একদম পছন্দ না, প্লিজ। মায়ার কথা শেষ না হতেই বলে দেয় অয়ন। মায়ার মুখটা মলিন হয়ে যায়। খাওনি, খেয়ে নাও। এসব ডং যেন আর না দেখি। আমার জন্য আর কখনোই জেগে থাকবে না তুমি। তোমাকে আমার বউ মানিনি। আর যে সম্পর্কের কোনো মানেই নেই, সেখানে এসব ডং আর লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। বলেই অয়ন দ্রুত গতিতে রুমে চলে যায়। মাও অয়নের পিছু পিছু রুমে চলে যায়। ফোন, ওয়ালেট, গাড়ির চাবি সব বেডসাইড টেবিলে রেখে শার্ট খুলে বিছানায় রেখে ওয়াশরুমে চলে যায়। মায়া দরজা থেকে বিছানের পাশে যেয়ে দাঁড়াল। শার্ট হাতে নিয়েই বুঝে উঠতে পারে অয়ন এতক্ষণ কোনো মেয়ের সাথে ছিল। এশা ছাড়া কে হবে? ফিমেল পারফিউমের গন্ধ আর নুড কালার লিপস্টিক লেগে আছে কলারে। শার্ট নাকের কাছে নিতেই অয়ন টান দিয়ে শার্ট নিয়ে যায়। চোখ পাকিয়ে তাকাল। তারপর সোফায় শার্টটা রেখে বিছানায় শুয়ে পড়ে। খাবেন না? নিচু স্বরে জিজ্ঞেস করল মায়া। না খেয়ে এসেছি।
তুমি যে খেয়ে নাও বলেই পাশ ফিরে শুয়ে পড়ল। মায়া নিচে চাদর বালিশ নিয়ে শুয়ে পড়ল। প্রায় 4টার মতন বাজে। মায়ার এখনো ঘুমাতে পারেনি। না খেয়ে ঘুমাতে পারে না ও, কখনো আজও ঘুম আসছে না। মামি প্রায় সময় রাতে খেতে দিত না, পড়তে বসত বলে। আর মামা বাড়ি না থাকলে তো দুবেলাই না খাইয়ে রাখত। মায়ার মামা মামির কোনো সন্তান নেই। মামা সন্তানের জন্য আরেকবার বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মায়াকে পেয়ে আর তা করেনি। মায়াকেই নিজের সন্তানের মতো ভালোবাসত মামা, কিন্তু মামির মনে কখনোই মায়ার জন্য একটু মায়া হয়নি। রাতে খেতে না দিলেও মায়া ঘুমুতেই পারত না। তখন পাশের বাড়ির বুড়ি দাদির কাছ থেকে শুকনো রুটি এনে চাবাত। খাওয়াই যেত না। কথাগুলা ভেবেই মায়ার চোখ ভরে এলো। পাশ ফিরে শুয়ে পড়ল মায়া। অয়নের ঘুম ভেঙে গেছে গরমে। এসি অন করা তবুও। উঠে বসে পানি খাবে বলে লাইট অন করে দেখে পটে পানি নেই। বিছানা থেকে নামতেই চোখ যায় মায়ার দিকে। পিঠ থেকে কাপড় কিছুটা সরে গেছে, ফর্সা পিঠ দেখা যাচ্ছে, কালো কইছুটা দেখা গেল। অয়ন খেয়াল করেনি। নিচে চলে যায়, পানি খেয়ে উপরে আসে। মায়াকে দেখে গা যেন জ্বলে যাচ্ছে তার। পা থেকে শাড়ি কিছুটা উপরে উঠে গেছে। মায়ার চোখটা লেগে এসেছে। এমন সময় কারো কঠিন গলার ধমকে ঘুম ভেঙে যায়। ধরফর করে উঠে বসে। এই মেয়ে, সমস্যা কি তোমার? ঠিকভাবে ঘুমাতে পারো না? শোয়ার কি স্টাইল? আজকের পর থেকে তোমাকে যেন এ রুমে না দেখি, ওই বারান্দায় যেয়ে শুবে। এসব আমার মোটেও পছন্দ না। শাড়ি ঠিকঠাক রেখে ঘুমাতে পারো না? তবে শাড়ি পরো কেন? যত সব। বলেই লাইট অফ করে শুয়ে পড়ে অয়ন। চুপ করে বসে আছে মায়া। শরীর কিছুটা কাঁপছে হঠাৎ ওভাবে ডাক দেওয়ায়। বাকি রাতটুকু না ঘুমিয়েই কাটিয়ে দেয় মায়া। ভোর 5টা। মায়া নামাজ পড়ে নেয়। মামির বাড়িতেও মায়া সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ত। আজ 2 দিন নামাজ পড়া হয়নি। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসে। দোয়াদরুদ পড়তে পড়তে 7টা বেজে যায়। মনির সাথে কিছু একটা নিয়ে বেঁধেছে মায়ের। বুঝতে পারছে মায়া। মনি কিছু একটা বোঝাচ্ছে মাকে, কিন্তু মা মানতে নারাজ। সিঁড়িতে দাঁড়িয়েই এসব ভাবছে মায়া। মায়াকে দেখেই থেমে যায় রাবেয়া জাবিন। এসো আমার সাথে বলে মায়াকে হাত ধরে টেনে সোফার কাছে নিয়ে যায়। বেশ কিছু কাপড় রাখা সোফায়। এগুলো সব ধুয়ে ছাদে কম রোদে শুকাতে দেবে, আর ছাদেই কল আছে, সেখানেই ধুবে। যাও। মায়া হেসে বলে, সবে এটুকু কাজ? কাজ করতে তো আমার বেশ ভালোই লাগে। এক্ষুনি করে দিচ্ছি বলেই হাসে মায়া। সব কাপড় তুলে নিয়ে ছাদের দিকে পা বাড়ায়। তোমাকে যে কিভাবে এ বাড়ি থেকে তাড়াতে হবে তা আমার ভালোই জানা আছে। হুহ। রাবেয়া জাবিন জোরেই কথাটা বলে আর নিজের রুমে চলে যায়। যাওয়ার আগে সাবিনা বেগমকে বলে যায় সকালের নাস্তা বানাতে, যাতে করে তিনি মায়াকে সাহায্য করতে না পারে। তোর কপালে যে অনেক কষ্ট লিখা আছে রে মা। কেন যে দাদা তোকে এ বাড়ির বউ করে কপালটা পুড়ল কে জানে। কথাটা বলে আঁচলে চোখ মুছলেন সাবিনা বেগম। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসেছে। আদনান সাহেব চেয়ারে বসেই মায়ার খোঁজ করতে লাগলেন। সাবিনা বেগম মুন্নিকে, কাজের মেয়ে, দিয়ে ডেকে পাঠালেন। মায়া কাপড় ভিজিয়েছে সব। 3 বালতি কাপড়। তাছাড়া 8টা বাজে, এতেই ছাদে প্রচণ্ড রোদ উঠে গেছে। মাও এলো খাবার টেবিলে। কাল দুপুরের পর থেকে কিছু খায়নি, খুব খিদে পেয়েছে। সবাই একসাথে খেতে বসল। মায়া বসতে না চাইলেও আদনান সাহেবের কথায় বসেছে। মায়া, মা, তোমার মাকে আজ ঢাকায় শিফট করা হবে।
কথাটা শুনেই মায়ার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল। আর অয়ন কাল মায়াকে অনার্সে ভর্তি করে দিয়ে আসবি, আমি আজ ওর সব সার্টিফিকেট নিয়ে আসব। আর স্যারের সাথে আমার কথা বলাই আছে। বাবার কথায় চরম বিরক্ত হল অয়ন। মায়াকে নিয়ে বের হবে ও। ইম্পসিবল। কিন্তু কিছু বলতে পারছে না। আদনান সাহেব ধমক দিয়ে বললেন, অয়ন চুপ করে আছো যে, কিছু বলছো না যে? অয়ন কিছু বলার আগেই রাবেয়া বেগম বলে উঠলেন, বাড়ির বউ বাড়িতেই থাকবে, এত আদিক্ষেতার কি দরকার? আর ওর মাকে ঢাকায় আনবে মানে? ওর বাবা কই? সে ও কি অসুস্থ নাকি ছেড়ে চলে গেছে? আমার বাবা আমার 10 বছর বয়সের সময়ই মারা গেছে, আর মা তখনই প্যারালাইজড হয়ে যায়। দৃঢ় গলায় বলে ফেলল মায়া। কথাটা শুনে রাবেয়া বেগম, সাবিনা বেগম, অয়ন, মুন্নি সবাই মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। রাবেয়া বেগমের মুখটা যেন মুহূর্তেই মলিন হয়ে যায়। বাবা হারানোর কষ্টটা হয়তো তার থেকে বেশি কেউ জানে না। তিনিও যে 16 বছর বয়সেই বাবাকে হারান। খুব কঠিন সময় পার করেছেন তিনি। খাবার টেবিলে আর কেউ কোনো কথা বলেনি। নীরবেই খাওয়া শেষ করে সবাই। কেটে যায় 7টা দিন। কলেজে ভর্তি হয়েছে মায়া। তবে অয়ন নিয়ে যায়নি। অজুহাত দেখিয়ে কেটে পড়েছে। সাবিনা বেগমই ভর্তি করিয়ে দেয়। সারাদিন শাশুড়ির ফায়ফরমাশ করা, খাবার বানানো আর বাড়ির সব কাজ সবই মায়াকে করতে হয়। তারপর রাতে সময় পেলে একটু পড়তে বসে। এভাবেই কাটে এখন মায়ার দিন। অয়নের জন্য রাতে অপেক্ষা করে থাকলেও অয়ন কখনোই রাতে এসে খায় না। ইদানিং তো অনেক রাত করে বাড়ি ফেরে। মায়া দিন দিন অয়নের কাছে বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বেশ বুঝতে পারছে মায়া। তাই এড়িয়ে চলতে চায় অয়ন তাকে। মায়া অয়নকে সারাদিনে একবারও কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে না, তাই মায়ার মনে হচ্ছে অয়ন কাউকে ভালোবাসে না, সবটাই হয়তো মিথ্যা বলছে, কারণ কেউ প্রেম করলে নিশ্চয়ই ফোনে কথা বলবে। আবার মনে হচ্ছে না, সবটাই সত্যি, কারণ এশার কথা সবাই জানে, তাই তো মায়াকে সহ্য করতে পারে না। প্রয়োজনেও কোনো কথা বলে না মায়ার সাথে। দেখলেই এড়িয়ে চলে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মায়া। সন্ধ্যা শেষ হয়ে রাতের শুরু সবে। চারদিকে বেশ অন্ধকার হলেও আকাশটায় চাঁদ আর তারা আছে। বিয়ে করেছ আর আমি জানি না? বাহ। না, আসলে তুমি কষ্ট পাবে বলে। আমি কষ্ট পাবো তাই? নাকি বউও চাই, আবার গার্লফ্রেন্ডও? কি বলছো এশা তুমি? ঠিকই বলছি। আমি তোমাকে ভালোবাসি এশা। তাহলে আজই ডিভোর্সের ব্যবস্থা করবে? মিনিমাম 6 মাস তো লাগবেই। গাছেরটা খাবা তলারও কুড়ো বা, তোমার এখন ওই দশা হয়েছে। ওই মেয়ের খবর তো আমি কালই নিচ্ছি, কালই যাব তোমাদের বাসায়। হাইপার হচ্ছ কেন? জাস্ট শাট আপ। বলেই এশা গাড়ি করে চলে যায়। অয়নের রাগ হচ্ছে। গাড়ি নিয়ে বাড়িমুখী হয় অয়ন। শাশুড়ি মার ডাক পেয়েই দৌড়ে নিচে নামতে যায় মায়া। অয়ন প্রতিদিনকার মতো আজও দেরি করে আসবে, আর মায়াকে জেগে থাকতে দেখে খুব বকে উপরে চলে যাবে। এটা মায়ার রুটিন হয়ে গিয়েছে। সারাদিন রাতে অয়নের সাথে মায়ার দুবার দেখা হয়, একবার রাতে যখন বাড়ি ফেরে, আরেকবার সকালে খাবার টেবিলে। আর একবারও দেখা হয় না। মায়া নিচে নামতেই রাবেয়া বেগম বললেন তাকে কিছু ফল কেটে দিতে। মায়া ফল বের করে ছুরি দিয়ে কাটছে ডাইনিংয়ের ওপর। তাড়াহুড়ো করতে গিয়ে আঙুলে লেগে যায় ছুরি, বেশ অনেকটা কেটে সাদা মাংস দেখা যাচ্ছে। মায়া একটু আশব্দ করে থেমে যায়। দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে। রাবেয়া বেগম রান্নাঘরের পাশে রাখা ফিল্টার থেকে পানি খাচ্ছেন। পাশেই ডাইনিং টেবিল। তার চোখে সবটা পড়ে। মায়ার হাত থেকে গলগল করে রক্ত পড়ছে সাদা টাইলসে, অথচ মায়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে।
রান্নাঘর থেকে দৌড়ে আসে মুন্নি। ভাবি কতটা কেটে গেছে, চিৎকার করে বলে মুন্নি। আরে ও কিছু না, এতটা কেটে গেছে আর আপনি বলছেন ও কিছু না? অন্য কেউ হলে এতক্ষণে বাড়ি মাথায় তুলত। হেসে দেয় মায়া। এটা আমার কাছে তেমন কিছুই না, মামি তো এর থেকে বেশি শাস্তি দিত। জানো, একদিন মামি ভাত বসিয়ে দিয়ে বাহিরে যায়, আমায় বলে যায়নি। পড়তে বসেছিলাম বলে খেয়াল করিনি। ভাত একটু নরম হয়ে গিয়েছিল বলে বটি দিয়ে ঢিল ছুঁড়েছিল। অনেক রক্ত পড়েছে পায়ে লেগে, এখনো গর্ত হয়ে আছে। আরও কত কি করত মামি, কতদিন না খেয়ে কাটিয়েছি জানা নেই। পান থেকে চুন খসলেই মামি বেশ মারত। তখন অনেক যন্ত্রণা হলেও এখন সয়ে গেছে, এখন আর অত ব্যথা হয় না বলেই মলিন হাসে। মায়ার কথায় মুন্নির চোখ ঝাপসা হয়ে ওঠে। রাবেয়া বেগম সবটা শুনে কেঁদেই ফেলল, তবে লুকিয়ে ফেলে সে চোখের পানি। অয়ন যে পেছনে দিয়ে উপরে যাচ্ছিল খেয়াল করেনি মায়া। অয়ন ও মায়ার কথায় থমকে দাঁড়ায়। কতটা কষ্ট সহ্য করেছে এটুকু একটা মেয়ে। রাবেয়া বেগম দ্রুত পায়ে এসে মায়ার হাত পানির নিচে দেয়। সোফায় বসিয়ে তাড়াতাড়ি করে বায়োডিন দিয়ে রক্ত বন্ধ করে ব্যান্ডেজ করে দেয়। মায়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন ও অবাক, তার মামুন্নি তো ভেবেই পাচ্ছে না রাবেয়া বেগম মায়াকে। এই মেয়ে, যাও নিজের রুমে যাও, আর কাজ দেখাতে হবে না, অনেক দেখেছি, যাও এখন। কিন্তু, কোনো কিন্তু নাই, যাও তো। মায়া মাথা নেড়ে উপরে চলে যায়। মুন্নি, যা ফলগুলো কেটে আমার রুমে নিয়ে যা। কথাটা বলেই রাবেয়া বেগমের চোখ পড়ে নিচের দিকে। ইসস, কতটা রক্ত পড়েছে! 6 মাসের রক্ত বেরিয়ে গেছে এক আপেল কাটতে গিয়েই। অয়ন মায়ের পাশে যেয়ে দাঁড়াল। মা, তুমি কি ওকে মেনে নিয়েছ? কি বলছিস? কি বলছি বুঝো না? আমার তো মনে হয় তুমি ওকে মেনে নিয়েছ। যেভাবে হাত ব্যান্ডেজ করে দিল, দৌড়ে যেয়ে আবার রেস্ট করতে উপরে পাঠিয়ে দিল, আমার তো মনে হয়। অয়ন, তুইও না, তোর বাবা এসে দেখলে কি হতো বুঝিস না? তাই তো ব্যান্ডেজ করে দিলাম। ওসব নিয়ে মাথা ঘামাস না, যা রুমে যা। কথাটা বলেই রাবেয়া বেগম নিজের রুমে চলে গেল। নাহমা ওর প্রতি দুর্বল হলেও আমার হলে চলবে না। যেভাবেই হোক ওকে ওর জীবন থেকে তাড়াতে হবে। সিঁড়ি বেয়ে উঠছে আর ভাবছে অয়ন। মায়া টুলে বসে আছে। হাতটা বেশ যন্ত্রণা করছে, তবে মুখ বন্ধ করে তা সহে নিচ্ছে মায়া। সামান্য ব্যথায় কাদা মানে লোক হাসানো ছাড়া আর কিছু না, এটাই মনে হচ্ছে মায়ার। অয়ন রুমে এসে প্রতিদিনকার মতন প্রয়োজনীয় জিনিস টেবিলে রেখে শার্ট খুলে ওয়াশরুমে চলে যায়। মায়ার দিকে ফিরেও তাকায় না। মায়া নিচে যায় খাবার আনতে অয়নের জন্য। রাবেয়া বেগম খাটে বসে আছে, টিভি চলছে, সেদিকে তার মন নেই। ফল হাতে নিয়ে মায়ার কথা ভাবছে সে। মেয়েটা মাশাল্লাহ বেশ রূপবতী, যেমন দেখতে তেমনি চুল তেমনি গুণের। বউ হিসেবে মেয়ে একদম 100-100। পড়ালেখাও তো করছে। কি সুন্দর শাড়ি পরে, পায়ে নুপুর পরে পুরো বাড়ি ঘুরে বেড়ায়। কিন্তু ও যে গ্রামের মেয়ে, এটাই কি ওর দোষ? না, ওর কোনো দোষ নেই, তবে আমার ছেলে অন্য মেয়েকে ভালোবাসে, তাই তাকেই পুত্রবধূ করবে সে। এসাও তো ভালোই সুন্দর, মর্ডান। যাই হোক, তার ছেলের খুশিতেই তার খুশি, অন্য কিছু ভাববে না সে। ও মেয়ের কথাও না। কি ভাবছ? আদনান সাহেবের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে রাবেয়া জাবিন। হ্যাঁ, কিছু না বলি উঠে যায় খাট থেকে। টেবিলে খাবার রেখে নিচে চলে যায় মায়া। সাবিনা বেগমও আজকাল রুম থেকে বেশি বের হয় না। সবার সাথে তেমন কথাও বলে না।
মায়া সাবিনা বেগমের রুমে যায়। মনি আসব। আয় নাশোয়া থেকে উঠে বসে বলল সাবিনা বেগম। মনি তোমার কি কিছু হয়েছে? না তো, দ্রুত বলে ফেলেন তিনি। অসুস্থ? আজ কয়েকদিন ধরে দেখছি তুমি যেন কেমন হয়ে গেছ। আরে না, তেমন কিছুই না। বয়স হচ্ছে তো তাই আর কি। এমন সময় রুমে আসে অয়ন, হাতে খাবারের প্লেট। মনি মনি বলে চিৎকার করতে করতে রুমে ঢুকে। মায়াকে দেখেও না দেখার ভান করে মনির কাছে যেয়ে বসে। মনি আমায় খাইয়ে দাও তো, অনেক দিন হলো খাই না তোমার হাতে। সাবিনা হাত ধুয়ে অয়নকে খাইয়ে দিতে লাগল। মায়া বসে বসে দেখছে শুধু। মায়া আয় তোকেও খাইয়ে দিই। বসো। মায়া প্রথমে না করলেও সাবিনা বেগমের জোড়াজড়িতে খেল। অয়ন সঙ্গে সঙ্গে উঠে গেল, আর খেলই না। ব্যাপারটা মায়া বুঝতে পেরে সেও উঠে গেল। সাবিনা বেগমের খুব খারাপ লেগেছে অয়নের এরূপ ব্যবহারে। রাতে আর খায়নি মায়া। মায়া বারান্দায় চাদর বালিশ নিয়ে শুয়ে পড়ল। হাতের ব্যথা, আর বাহিরে প্রচণ্ড ঝড়ো হাওয়া, তাই জলদিই ঘুমিয়ে পড়েছে মায়া। অয়ন ঘুমোয়নি। কাল এশা এসে কেমন রিয়েক্ট করবে তাই ভাবছে অয়ন। মায়া যে এশার থেকে অনেক সুন্দর। হঠাৎই ঝড় আসতে শুরু করল। প্রচণ্ড বাতাস আর বৃষ্টি। বিদ্যুৎও চমকাচ্ছে খুব, তবে বাজ পড়ছে না। ঠান্ডা ঠান্ডা লাগছে। অয়ন একটা কাঁথা বের করে হেলান দিয়ে শুয়ে ফোন টিপছে। প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। এখনও একটু কমেও নি, বরং বাতাসের বেগ বেড়েছে। হঠাৎই অয়নের মনে পড়ল মায়া বারান্দায়। বারান্দায় তো বেশ পানি আসে, কারণ শুধু গ্রিল দেওয়া। ও কি উঠেনি? হয়তো উঠেছে, রুমে আসছে না। আর ওই পানিতেই কি বসে থাকবে? নানান কিছু ভেবে অয়ন লাইট জ্বালাতে যায়। কারেন্ট তো, কিন্তু আইপিএস থাকার কথা সেটাও নেই। অয়ন ফোনের ফ্ল্যাশ অন করে পা টিপে টিপে বারান্দায় যায়। চোখ যেন কপালে উঠে গেল অয়নের। বাতাসে সব বৃষ্টি এদিকে আসছে আর মায়া ভিজে একাকার। কাশছেও। অয়ন মায়ার মাথার কাছে বসে ডাকতে শুরু করল, মায়া লড়ছেও না। কোনো সাড়া শব্দও করছে না। বেশ কিছুক্ষণ ডাকার পর ও কোনো শব্দ না পেয়ে অয়ন মায়ার হাত ধরে ডাকতে যায়। কিছু একটা বাধা দিচ্ছে, আবার কিছু একটা বলছে, ডেকে তোলো, মেয়েটা অসুস্থ হয়ে যাবে। অয়ন অৎসৎ না ভেবে মায়াকে ডাকতে শুরু করে। হাত ধরতেই বুঝে যায় মায়ার জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর কাঁপছেও। অয়ন তাড়াতাড়ি করে মায়াকে কোলে তুলে নেয়। অন্ধকারেই খাটে শুইয়ে দেয়। ফোন এনে তাড়াতাড়ি করে কাভার্ড থেকে কম্বল বের করে শরীরে দেয়। বৃষ্টি না কমলেও বাতাস কিছুটা কমে এসেছে। হঠাৎই আইপিএস এসে পড়ে। মায়াকে বেশ কাঁপতে দেখে কি করবে ভেবে পাচ্ছে না অয়ন। দৌড়ে যায় মনির ঘরে। দরজায় টোকা দিয়ে বেশ কয়েকবার ডাকলেও বৃষ্টির কারণে কিছু শুনতে পাবে না বুঝচ্ছে অয়ন। তাই আবার ঘরে ফিরে আসে। আরও একটা কম্বল শরীরে দিয়ে দেয়। তারপরও থরথর করে কাঁপছে মায়া। জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। পাশ থেকে তাওয়াল নিয়ে মায়ার চুল খুলল মোছার জন্য। চুল খুলে আরেক দফা অবাক হল অয়ন। এত লম্বা চুল। হাঁটু ছাড়িয়ে যায় মনে হচ্ছে, এত বড় চুল। অয়ন বেশ সময় নিয়ে চুল মুছে দিল। শাড়িও তো ভেজা, বিছানাও ভিজে যাচ্ছে। অয়ন মুখ হাত মুছে দিতে শুরু করল। এতক্ষণ কেমন একটা লাগলেও এখন আর অয়নের কোনো প্রকার বাধা কাজ করছে না মনে। এশাকে অয়ন কখনোই নিজ থেকে ছোঁয়নি।
এশাই সবসময় অয়নকে ভালোবাসত, আদর করত। এশাকে ছুতে গেলেও অয়নের একটা বাধা কাজ করে সবসময়, অথচ রিলেশন 3 বছরের। কিন্তু কেন যেন আজ মায়ার ক্ষেত্রে তা হচ্ছে না। হয়তো অসুস্থ বলে বা তার স্ত্রী বলে। এসব ভাবতে ভাবতেই অয়ন মায়ার শরীর মুছে দিল। শাড়ি পাল্টে দেয়া তার পক্ষে সম্ভব না, তাই অয়ন মায়ার চুলগুলো একপাশে মেলে দিয়ে আরেক পাশে বসে পড়ল। বেশ কাশছে, তাই মাথায় জলপট্টিও দিতে পারছে না। ড্রয়ার থেকে নাপা এনে কোনো রকম খাইয়ে দিল। চোখ মুখ যেমন জ্বরে পুড়ে যাচ্ছে তেমনি অসম্ভব লাল হয়ে আছে। বেশ ভয় পেয়ে যায় অয়ন। উপায়ন্তর না পেয়ে শাড়িটা কোনো রকম ছাড়িয়ে দুটো কম্বল দিয়ে দেয়। তারপর মায়াকে শক্তকরে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তারপর ও মায়া কাঁপছে তো কাঁপছেই। লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেন্সলেস হয়ে গেছে। অয়ন প্রায় কেঁদে দিব এমন অবস্থা। কি থেকে কি হয়ে গেল। প্রায় ঘণ্টা খানিক পর মায়া স্থির হল। পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মলিন হয়ে আছে মুখটা। ঠান্ডার কারণে নাকটা লাল হয়ে আছে। সারারাত জেগে থাকার পর ভোরের দিকে ঘুমিয়ে যায় অয়ন। প্রায় 9টা বাজে। মায়া ঘুম ভেঙে যায়। নিজেকে খাটে দেখে অবাক হয়ে তার চেয়ে বেশি অবাক হয় নিজেকে অয়নের বাহুডোরে দেখে। কি হয়েছিল? ও এখানে কেন? অয়ন কেন এভাবে শক্ত করে ধরে আছে? শরীর ঘামে ভিজে আছে, সাথে অয়নের শরীরও। আর কিছু না ভেবে মায়া লাফিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে বেরিয়ে দেখে অয়ন ঘুমাচ্ছে। কম্বল দুটো ঘুছিয়ে খাটের পাশে রেখে নিচে চলে যায়। নামতেই এক বর্ষর সুখবর পায় মায়া। মা, মায়া জলদি রেডি হয়ে এসো। তোমার মা সুস্থ হয়েছে কিছুটা। উনি কথা বলতে পারছেন। আদনান সাহেব বললেন। নিচে নামতেই মায়া এত বর্ষর একটা সুখবর পাবে ভাবতেই পারেনি। আমি আসছে এখনই বলেই মায়া উপরে চলে যায়। সাবিনা বেগম হেসে বলে, পাগলি একটা। রাবেয়া মনে মনে হাসলেও প্রকাশ করতে চাইছে না, বুঝতে পারছে আদনান সাহেব। মায়া রুমে ঢুকে দেখে অয়ন ফোন টিপছে। মায়া খুব তাড়াতাড়ি করে কাপড় নিচ্ছে। ব্যাগ গুছাচ্ছে। কাল যে এত জ্বর হলো তা সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে ফোনের দিকে তাকিয়ে বলল অয়ন। মামা কথা বলতে পারছে। উত্তেজিত হয়ে বলল মায়া। ও ভালো খবর তো। মায়া শাড়ি পাল্টে এসে আয়নার সামনে দাঁড়ায়, চুলগুলোকে খোপা করে নিতেই অয়ন চেঁচিয়ে ওঠে, কিভাবে চুল বাঁধলে টঙের মতো, যেন না ইসলামে এভাবে চুল বাঁধা নিষেধ। এভাবে নয়, আরও উপরে মায়া পাল্টা জবাব দিয়ে দেয়। যেভাবেই হোক তুমি আর নিচে বাঁধো। মায়া চুলগুলোকে একটু ঠিক করে অয়নের দিকে ফেরে, হয়েছে তো? না হয় নিয়ারও নিচে ঘাড়ে বাঁধো। অয়ন হাত দিয়ে নিজের ঘাড়ে দেখিয়ে দেয়। এই আপনার কি মাথা গেছে নাকি? চুল কি ঘাড়ে বাঁধা যায়? আরে বোকা মেয়ে, সেটা বলিনি, আরও নিচু করে বাঁধতে বলেছি। আমি বোকা নই, আপনি। অয়ন ফোন রেখে উঠে আসে আয়নার সামনে। মায়ার চুলগুলোকে খুলে নেয়। দারুণ স্মেল আসছে, মাতাল করা এক ঘ্রাণ। অয়ন যেন কোনো এক অজানা ঘোরে চলে গেল। কোনো রকম চুলগুলোকে পেঁচিয়ে ঘাড়ে ফেলে দিল। হাতের স্পর্শ পেয়েই মায়া সরে আসে। অয়নের চোখ পড়ে সাদা পিঠের কালো দাগটায়। সেই খুন্তি পোড়া দাগ। মায়া। হুম। কিসের দাগ এটা? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে অয়ন। কিছু না, ওটা তো। একদম কথা ঘোরাবে না, আর মিথ্যেও বলবে না। আমি মিথ্যে বলি না, বলা পছন্দও করি না। মায়ার কথা শেষ না হতেই এক নিঃশ্বাসে বলে ফেলে অয়ন। মামি গরম খুন্তি লাগিয়ে দিয়েছিল। মায়া নুয়ে বলে। মায়া কেন? বিস্ময়কর কণ্ঠে প্রশ্ন করে অয়ন। কাচের জগ ভেঙে ফেলেছিলাম না, তাই।
সামান্য একটা জগের জন্য এই মহিলা এতটা বাজে হয় কি করে, মানুষ মনে মনে বলছে অয়ন। আচ্ছা মায়া, তুমি এত সুন্দর করে কথা শিখেছ কিভাবে? সাধারণত গ্রামের মেয়েরা ভালো করে কথা বলতে পারে না, আর তুমি তো সরকারি স্কুলেও পড়ছ। মায়ার মলিন মুখ দেখে অয়ন কথা ঘোরাতে বলে। মায়া ধীর পায়ে হেঁটে টুলে বসে। জানেন তো, একসময় আমিও নামকরা স্কুলে পড়াতাম। আপনাদের মতো না হলেও বেশ ভালো বাড়ি সম্পদ, টাকা ছিল আমাদের। বাবা বিদেশে ছিল চাকরি সূত্রে। বসুন্ধরা ইন্ডাস্ট্রিজের নাম শুনেছেন তো, তারই মালিক ছিল বাবা। বেশ বিলাসবহুল জীবন কাটিয়েছিলাম 12টি বছর। একদিন হঠাৎ বাবার ক্যান্সার ধরা পড়ে। লাস্ট স্টেজ। কোটি কোটি টাকা খরচ শুরু হয় বাবার জন্য। ক্যাশটা টাকা শেষ হয়, তারপর জমি জমা বিক্রি। 1 বছরে কোম্পানির হয় বেহাল অবস্থা। নিলামে উঠে বাবা বিছানায় পড়ে যায়। হঠাৎ একদিন বাবা স্ট্রোক করে। গলা ধরে আসে, মায়ার কথা আটকে আসছে। তারপরও আমরা বেশ ভালোই ছিলাম। তখন বাড়ি ছিল। বাবা একটি সমিতি খুলেছিলেন, সেখান থেকে টাকা আসত। বিশাল বাড়ির অর্ধেকটা ভাড়া দেওয়া হয়, সেখান থেকেও টাকা আসে। বাবা মারা যাওয়ার 2 বছর পরও আমি মা বেশ সচ্ছলভাবে চলেছি। কিন্তু হঠাৎ কোনো এক কারণে মাও প্যারালাইজড হয়ে যায়। চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করা হয়। সমিতিও চলে যায়। মায়ের বাড়ির অবস্থাও ভালো ছিল না। মূলত মা গ্রামের গরিব ঘরের মেয়ে বলেই বাবা মাকে বিয়ে করেছিল। তখনই মামার বাড়িতে উঠি। মামার ছেলে মেয়ে নেই। আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসত। কিন্তু মামি। তারপর মামা সেখানে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। প্রথম চলতে খুব কষ্ট হতো। ছোট ছিলাম, মানিয়ে নিতে কষ্ট হয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে যেতাম আর সুন্দর করে কথা বলতাম বলে ক্লাসে অনেক কিছু সহ্য করতে হয়েছে। কেঁদে বাড়ি ফিরতাম, বলতে পারতাম না কাউকে। মামা কাজে, মা অবশ, মামি তো কখনোই শুনত না। তখন থেকেই আস্তে আস্তে সব অভ্যাস হয়ে গেছে। বা হাত দিয়ে চোখ মুছে মায়া উঠে পড়ল। এমন সময় আদনান সাহেব নিচ থেকে ডাকলেন, মা আর কতক্ষণ, এসো এবার, দেরি হয়ে গেল তো। আসছি বাবা বলেই মায়া তাড়াহুড়ো করতে লাগল। বিয়ের সময় না তোমায় বোরকা দিয়েছে? ওটা রেখে দিয়েছ কি ডিম পাড়তে? বোরকা পরে যাও, কাউকে রূপ দেখাতে হবে না, হেসে বলে অয়ন। মায়া দরজার সামনে যেয়েও থমকে দাঁড়ায়। অয়নের এরূপ কথা বলবে কখনো আশা করেনি মায়া। বোরকাটা হাতে নিয়ে পড়ে নেয়। ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে ক্রিমের সাথে মিশিয়ে মুখে মেখে নেয়। অয়ন ভরকে যায় মায়ার এহেন কাণ্ড দেখে। রূপ দেখানোর হলে মাথায় কাপড় দিতাম না, শরীর দেখিয়ে শাড়ি পরতাম। আর আপনি তো আমায় বউ বলে মানেনি না, তাহলে ছোট পোশাক পরলেও হয়তো আপনার কিছু যায় আসে না। রূপ দেখানোর হলে সেসব নোংরা পোশাকই পরতাম। আরে নিজের গায়ের রং নিয়ে অহংকার করে চলতাম। বলেই মায়া একটা ওড়না কোনো রকম পেঁচিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন বোকা বনে গেল। আরে আমি তো কথাটা ওকে হাসাতে বললাম। সিরিয়াসলি নিয়ে মন খারাপ করে ফেলল কেন যে বলতে গেলাম। ধুর, না ও মন খারাপ করলে আমার কি, আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি না তো? ধ্যাতো আর ভালো লাগে না, কবে যে এ প্যারা থেকে বের হতে পারব। নিজ মনে বলেই অয়ন ফোন লাগায় এশাকে। হ্যালো এশা, আসছি আমি আধ ঘন্টার মধ্যেই। আরে শুনো তো আমার কথা। হ্যালো এশা, হ্যালো। কল কেটে আসে। অয়ন ফোন বিছানায় ঝিল দিয়ে নিচে নেমে যায়। মা এশা আসছে, মনি ওর জন্য নাস্তা রেডি করো বলেই অয়ন উপরে চলে আসছে।
বেশ সুন্দর করে রেডি হয়ে নিল। রাবেয়া ও সাবিনা বেগম পাশাপাশি দুটো সোফায় বসে আছে। আজকাল সাবিনা বেগমের শরীর মোটেই ভালো যাচ্ছে না। আয়ু ফুরিয়ে এসেছে বুঝতে পারছে সাবিনা। রাবেয়া বেগম ও বিষয়টা লক্ষ্য করেছে। আজকাল তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা জবাব দেয় না। সারাদিন কেমন শুকনো মুখে বসে থাকে। ঘর থেকে বের হয় না। আগের মতো খাওয়া দাওয়াও নেই। তাই রাবেয়া বেগম ও আর তাকে কিছু বলে না। কোনো কাজ থাকলে মুন্নিকে বলে। ভাবছে আরেকজন কাজের মেয়ে রাখবে। প্রথম প্রথম ভেবেছিল সব কাজ মায়াকে দিয়ে করাবে, কিন্তু মেয়েটার উপর তার এক অদ্ভুত মায়া কাজ করে। প্রকাশ করতে না পারলেও অনুভব করে সে। সাবিনা, জি কিছু লাগবে? না। কি হয়েছে তোমার? সাবিনা বেগম রাবেয়া বেগমের কথায় চমকে যায়। যাকে অপমান করা ছাড়া কখনো ভালো ব্যবহার করেনি তার সাথে আজ মিষ্টি করে কথা বলছে। সাবিনা, হ্যাঁ ভাবিনা, কিছু হয়নি তো। ও আচ্ছা। মায়া দৌড়ে 119 নম্বর কেবিন ঢুকল। মায়মুনা বেগম মায়া বলে ডাকতেই মায়া জড়িয়ে নেয় মাকে। আদনান সাহেব সালাম দিল, কেবিনে প্রবেশ করে। আদনান সাহেবকে দেখে চমকে যায় মায়মুনা শেখ। আদনান ভাই, আপনি? আমার শ্বশুর মা। তোমার মা আমাকে চেনে মায়া? কিভাবে? তোর বাবা আমার প্রাণ বাঁচিয়েছিল, আস্তে করে বলে মায়মুনা শেখ। মায়মুনা শেখ চুপ করে চেয়ে আছে মায়ার দিকে। মেয়েটাকে কেমন অন্যরকম লাগছে। বিবাহিত এক রূপই এসে গেছে। নাকফুলটা চেহারার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। আপনারা কথা বলুন, আমি আসছি বলেই আদনান সাহেব বেরিয়ে যায়। মায়া, আয় আমার কাছে। মায়া মায়ের পাশ ঘেঁষে বসে। শ্বশুর শাশুড়ি কেমন মা? আদনান চৌধুরী মানে বেয়াই তো খুব ভালো লোক, কিন্তু বাড়ির অন্য সবাই? সবাই খুব ভালো মা। সবাই অনেক ভালোবাসে আমায়। জামাই খেয়াল রাখে তো? যত্ন করে? খুব করে মা। সেও অনেক ভালো। সবাই অনেক ভালোবাসে। গরিব বলে দূরে ঠেলে দেয়নি। সবাই খুব ভালো। মিশুক। শাশুড়ি মাও অনেক ভালো। হাত কেটে গিয়েছিল বলে সঙ্গে সঙ্গে বেঁধে দিয়ে শাসন করে উপরে পাঠিয়ে দিল রেস্ট নিতে। কাজও তেমন করতে হয় না। যাক মা, শুনেও শান্তি পেলাম। শোন, তুইও শ্বশুর বাড়ির সবার অনেক খেয়াল রাখবি। আমি আর কতদিন? বাবা নেই এখন, ওনারাই তোর সব। সবাইকে ভালোবাসবি। আমায় ছুঁয়ে কথা দেও, বাড়ি যাই হয়ে যাক, স্বামীর সাথে যাই হোক, কখন ও বাড়ি ছেড়ে চলে আসবি না। কথা দে। মায়া কি করবে বুঝে উঠতে পারছে না। 6-এর 7 পর তো ওকে বেরিয়ে যেতেই হবে। কি বলবে ও? মায়া, হ্যাঁ মা। এই যে ছুঁয়ে কথা দিলাম, তোমার কথা রাখব আমি। যেভাবেই হোক রাখব। আদনান সাহেব মামেয়ের সব কথা শুনে নেয়। যেভাবেই হোক অয়নকে সে সাংসারিক করবেই। মায়া জীবনে অনেক কষ্ট করেছে, এবার সে একটু খুশি দেখতে চায় তার মায়া মাকে। সেখান থেকে সরে যায় আদনান চৌধুরী। ইমনকে ফোন লাগায়। হ্যালো ইমন। জি আঙ্কেল বলুন। আমি জানি তুমি ওই মেয়েকে ভালোবাসো, কিন্তু আঙ্কেল অয়ন, আমার কথা শুনো, যেভাবেই হোক তুমি ওকে তোমার ফাঁদে ফেলো। বাকিটা আমি দেখছি, বলেই কল কেটে দেয়। ইমন দীর্ঘ শ্বাস ছেড়ে চেয়ারে বসে। মনে পড়ে যায় পুরনো কোনো এক স্মৃতি। এশা, কি পড়েছ এটা তুমি? কেন? এশা, আমি তোমাকে ভালোবাসা। আর 5 জন তোমাকে দেখুক।
তোমাকে নিয়ে সমালোচনা করুক এটা আমি চাই না। চাও না তো ব্রেক আপ করে নাও। আমি আমার নিয়মেই চলব। সে তুমি হও বা অন্য কেউ। তুমি কি একটু স্যাক্রিফাইস করে চলতে পারো না আমার জন্য? না। তাহলে আজই কি আমাদের শেষ দেখা? তুমি চাইলে আজই শেষ। আসছি, ভালো থেকো। সেদিনই শেষ হয়ে যায় ইমনের 2 বছর 7 মাসের সম্পর্ক। শুরু হয় অয়নের সাথে। অয়ন জানত না এশা তারই প্রাণপ্রিয় বন্ধুর এক্স ছিল। এখনও জানে না। ইমন প্রথম না জানলেও এখন জানে। 2 মাস আগে জেনেছে। সেও এক বিশাল ঘটনা। ইমন অতীত থেকে বের হয়ে আসে। প্ল্যান সাজিয়ে নেয় এশাকে নিজের করে পাওয়ার। আর মায়ার জন্য ও তার খুব দুঃখ হয়। মেয়েটা ছোটবেলা থেকেই দুঃখের সাথী হয়ে গেছে। মায়া মার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোয়। সাথে আদনান সাহেব। বৌমাকে নামিয়ে দিয়ে অফিস যাবে। এশা এসেছে চৌধুরী বাড়িতে। রাবেয়া বেগম সোফায় বসে টিভি দেখছেন। এশা এসে হনহন করে রুমে ঢুকে সোফায় বসে পড়ল। কেমন আছো? হেসে বললেন রাবেয়া জাবিন। ভালো, আর থাকতে দিলেন কই? ছেলের রিলেশন থাকা সত্ত্বেও লুকিয়ে বিয়ে করিয়ে দিলেন গাইয়া এক মেয়ের সাথে। পারেন ও আপনারা? ব্যাগ থেকে আয়না লিপস্টিক বের করতে করতে বলল এশা। সাবিনা বেগম রান্নাঘর থেকে সব শুনছে। তবে সামনে যেতে বা জবাব দিতে চায় না সে। বিভিন্ন রকম নাস্তা বানিয়ে দেওয়া হলো এশার সামনে। এটা সেটা দেখে নাক সিট করতেই রাবেয়া বেগম কাস্টার্ডে বাটিটা এশার দিকে এগিয়ে দিয়ে বলল, নেও আম্মু, এটা খাও। না বলে সরিয়ে দিতেই কিছুটা ফলসহ দুধ এশার ড্রেসে পড়ে যায়। আন্টি কি করলেন এটা? জানেন ড্রেসটা কত শখের আমার। বয়স হয়েছে আপনার, বুঝুন এবার। আদিক্ষেতাটা না করলেই পারেন। এশা, আমি। থামুন তো, আমি ফ্রেশ হয়ে আসছি বলেই এশা গেস্টরুমের দিকে চলে গেল। বাসায় ঢুকল মায়া। মায়াকে দেখেই সাবিনা বেগম কাছে আসলেন। মুখে কি মেখেছিস, যা ধুয়ে আয়। আর চুলোগুলো খোলা রাখবি না, যা। মায়া দ্রুত পায়ে রুমে গেল। বোরকা ওড়না রেখে শাড়ি কোমরে গুজে চলে গেল ওয়াশরুমের দিকে। অয়ন এখনো ফোনই টিপছে। আর চোখে দেখে নিল মায়াকে। মায়া ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। মুন্নিকে দিয়ে অয়নকে ডেকে পাঠালো সাবিনা বেগম। ততক্ষণে এশা চলে এসেছে। দুজন দুজনার মুখোমুখি। এশা যেমন হা হয়ে দেখছে মায়াকে, তেমনি মাও দেখছে এশাকে। এশা মায়ার সৌন্দর্য দেখে হা, আর মায়া এশার অশালীন পোশাক। এই মেয়ে, এদিক এসো। মায়া নীরবে ধীর পায়ে হেঁটে এশার সামনে দাঁড়াল। কি নাম? রিমোয়েনা শেখ মায়া। রাবেয়া জাবিনের চোখে পানি টলমল করছে, এই বুঝি টুপ করে পড়ল। যাও, পাস্তা নিয়ে এসো আমার জন্য। নাম শুনেছ তো কখনো নাকি? না, শুনেছি। আনছি বলে মায়া চলে যায়। উপর থেকে নামতে নামতে সবটা দেখে অয়ন। নিচে নামতেই এশা অয়নকে দেখে জড়িয়ে নেয় মুরব্বিদের সামনে। রাবেয়া বেগম মাথা নামিয়ে নেয়। মায়াকে পাস্তা বানিয়ে দেয় সাবিনা বেগম। মায়া টেবিলে বাটিটা রাখতেই চুলগুলো খুলে যায়। কিছু চুল বাটির পাশে লাগতেই এশা জলদি একটি চুল টেনে বাটির উপর ফেলে দেয়। আর পুরো বাড়ি মাথায় তোলে। ছোটলোকের বাচ্চা সহ ইত্যাদি ইত্যাদি বলে বকে। অয়ন কিছু বলে না, চুপ করে থাকে। তার মতে দোষটা মায়ারই। এশা অয়নকে নিয়ে বেরিয়ে যায়। রাবেয়া বেগম কেন যেন কিছু না বলেই মায়াকে বুকে জড়িয়ে নেয়। দুজনেই স্তব্ধতার সাথে চোখের পানি ফেলছে।
সাবিনা বেগম ওদের দেখে প্রশান্তিময় এক হাসি দেয়। গাড়িতে উঠে বসল দুজন। আচ্ছা এশা, তুমি শাড়ি পরতে পারো না? শাড়ি পরলে তোমায় দারুণ লাগে, ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে বলল অয়ন। আমায় তুমি কবে দেখলে শাড়ি পরে দেখলে? ওই যে ভার্সিটিতে। না, আমি তো কখনো শাড়ি পরিনি। আরে ওই যে। থামো, ওই সুন্দরী বউকে মনে ধরছে বলে আমায় শাড়ি পরতে বলছ? ভুল বুঝছ আমায়। ভুল কথা শেষ না হতেই কল আসে এশার ফোনে। নাম্বার দেখেই থমকে যায় এশা। অয়নের দিকে আর চোখে তাকিয়ে কল কেটে দেয়। কে কল করেছে? কেটে দিল যে। জরুরি না তাই? ও আচ্ছা। পরপর দুবার কল আসলো আবারও। বিরক্তি নিয়ে কল রিসিভ করে এশা। হ্যালো, আজ তোমার মায়ের ব্রেইন চেকআপ। ভুলে গেছো, জলদি এসো। ওকে বলে ফোন কেটে দেয়। অয়ন, আমার মায়ের ব্রেইন ক্যান্সার। এশার মুখে কথাটা শুনে গাড়ি ব্রেক করে অয়ন। কি বলছো? হ্যাঁ, সেরে যাবে, তবে অপারেশন লাগবে। অনেক টাকার প্রয়োজন, তুমি তো জানোই। আজ জানাচ্ছ তুমি আমায়? তুমি কি পাগল? আজ অপারেশন? আর আজ আমি জানছি। এশা, তুমি এত ভেবো না, মা ঠিক হয়ে যাবে। কিন্তু টাকাটা? অয়ন ক্রেডিট কার্ডটা এশার হাতে তুলে দেয়। যা লাগে খরচ করো, আর আমি যাব তোমার সাথে। না, জোরে বলে ফেলে এশা। না মানে কি বলছো? না, আসলে আমি বলছিলাম কি তোমার যেতে হবে না। মামা, খালাম্মি, ফুপি সবাই যাবে। বুঝো না তুমি গেলে? ওকে তাহলে চল, তোমায় নামিয়ে দিয়ে আসি বাড়ির সামনে। না না, মোড় পর্যন্ত দিলই হবে। আচ্ছা, বলে আবার গাড়ি স্টার্ট দেয় অয়ন। এশা বাবা মায়ের বড় মেয়ে। দুবোন ওরা। এশা, স্নেহা। মা আমেনা খাতুন। বাবা খোরশেদ আলম। বাবা ছোটবেলায় তাদের ছেড়ে চলে গেছে। মা তার সর্বস্ব দিয়ে মানুষ করতে চেয়েছে মেয়েদেরকে। ছোট মেয়েটা মানুষ হলেও মানুষ হলো না বড় মেয়েটা। নিজের মেয়ে হলে হয়তো সংসার চালায়, বিদায় কিছু বলতেও পারে না। স্নেহা মায়ের বাধ্য ও মনের মতো মেয়ে। আর এশা তার সম্পূর্ণ উল্টো। হসপিটালে ঢুকে হন্তদন্ত হয়ে ইমনের চেম্বার খুঁজতে থাকে এশা। ইমন এশাকে দেখে চেম্বারে নিয়ে যায়। এভাবে টেনে আনলে কেন? চিৎকার করো না, এটা হসপিটাল। মায়ের চেকআপ শেষ করে তুমি মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছ, এটা আমি জানি ইমন। আর তুমি তো বলেছ ওষুধেই মা ঠিক হয়ে গেছে, তাহলে হসপিটালে এভাবে ডাকলে কেন? হাতে এটা কি দেখি? অয়নের কার্ড। এটা তোমার হাতে কেন এশা? ছাড়ো আমার হাত, ছাড়ো। কেন ডাকলে সেটা বলো। আমার সময় নেই। চুল ঠিক করে বলল এশা। এশা বসো, কিছু কথা আছে আন্টির ব্যাপারে। জলদি বলে ফেলো, বসতে পারবো না। এশা, মায়ের ব্যাপারে নিশ্চয়ই তুমি তাড়াহুড়ো করবে না। এশা বিরক্তি নিয়ে বসল। বলো এবার। এশা, আমার চোখের দিকে একবার তাকাও তো। কি? এটা তোমার মাকে নিয়ে কথা। এশা, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। শুধু তুমি দেখছ না। আমি ভালোবাসি না। আমিই তোমার জীবনের প্রথম ছেলে যাকে তুমি ভালোবেসেছ। এরপর তুমি অনেক রিলেশন করেছ, কিন্তু সবগুলোই স্বার্থের জন্য। আমি জানি সেটা। কি বলতে চাও সেটা বলো। কথা ঘোরাচ্ছ? এশা। ইমন, আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো বিয়ে করে নিই।
আমাদেরও একটা ছোট্ট সংসার হবে। খুব যত্নে রাখব তোমায়। সেটা আর সম্ভব না। আমি অয়নকে। অয়ন বিবাহিত বোঝার চেষ্টা করো এশা। তাতে কি? ডিভোর্স দিয়ে দিবে তোর পর আমি বউ হব ওর। আমি কিন্তু টাকা পয়সার দিক দিয়ে অয়নের থেকে কম নেই। অয়নের সমান ও তো নেই। টাকায় সংসার চলে না এশা। আমি যেভাবে তোমাকে রাখব সেভাবে তোমায় কেউ রাখবে না। এবার আমি আসছি। এশা উঠতেই ইমন এশাকে দেয়ালে চেপে ধরে। এশা, তোমার মন আছে 8 মাস আগে আমি একদিন তোমাদের বাসায় গিয়েছিলাম। মনে ভয় ঢুকে যায় এশার। হ্যাঁ তো আমি কিন্তু রাতে তোমাদের বাসায় থেকেছিলাম আর 12টায় তোমার রুমেও গিয়েছিলাম। আর আমি তো অয়নের মতো সাধু নই আর তুমিও আমায় বাধা দাওনি। কি বলতে চাচ্ছ তুমি? যেটা তুমি বুঝতে পেরেছ সেটাই। তখন কিন্তু তোমার সাথে অয়নের রিলেশন কন্টিনিউ ছিল। এশা ঘামতে শুরু করে। ইমন এশাকে ধরে চেয়ারে বসিয়ে পানি এগিয়ে দিল। এশার মনোযোগ অন্যদিকে। মাথা ধরেছে। এমনটা তো হওয়ার কথা না। এটা সম্ভবই না। কি করে হতে পারে? কিছুতেই কিছু মনে করতে পারছে না এশা। কিন্তু সকালে তো ইমন ওর মাথার কাছেই বসেছিল, স্পষ্ট মনে আছে। এশা, কিছু বলো এশা। হ্যাঁ বলো। আমি তো বললামই। দেখো, যাই করো আমি অয়নকে ছাড়ছি না। কিছুতেই না। এসো, শুনো আমার কথাগুলো একটু মন দিয়ে। টেবিলের উপর বসে ইমন এশার দিকে মুখ করে। এশা, তুমি কি বোকা? অয়ন একটা ছেলে। আর মায়া ভাবি কি সুন্দর দেখেছ। তোমার থেকে রূপে গুণে সব দিক দিয়ে একদম অয়নের মনের মতো। তোমার কি মনে হয় এত সুন্দর বউ রেখে ও তোমাকে আর বিয়ে করবে? করলে তো বিয়ের দিনই ডিভোর্স দিত। আজ 1012 হয়ে গেল, কই দিয়েছে? এশা, ও তোমাকে ট্যাপে ফেলে ছেড়ে দিতে চায়। বুঝো, একটু মাথাটা খাটাও। আমি ওর ছোটবেলাকার বন্ধু, আমার চেয়ে বেশি তুমি ওকে চেনো না। ছেড়ে দাও ওকে। না, এটা সম্ভবই না। আমি অয়নের বউই হবই। ওই মেয়েকে তো আমি। রিল্যাক্স এশা। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সব শখ আহ্লাদ পূরণ করব। আমি আসছি। অনেক বুঝিয়েছি। কিন্তু তুমি আমার কথা মানতে রাজিই নও। আর তুমি সত্যিই খুবই বোকা। আমার কথা না শুনলে কিন্তু আমি অয়নসহ সবাইকে এই ফোনে রাখা প্রমাণ দেখিয়ে দেব। এশা আবারও চেয়ারে বসে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইমনের দিকে। একদম ভুল কিছুই বলেনি। সত্যিই তো আজকাল অয়নও জানি কেমন হয়ে গেছে। আগের মতো কেয়ার কম করে, আর আজ 13 দিন তাও ডিভোর্স দিল না। আর ইমনকে তো ও ভালোবাসত আর অয়নকে তো টাকার জন্য। এশা, কি ভাবছ এত? উঠে দাঁড়ায় এশা। বিয়ের বন্দোবস্ত করো। ইমন এশাকে জড়িয়ে ধরল। এশা, যেমনটা সবাই তোমাকে ভাবে তুমি তেমনটা নও। তোমারও মন আছে। আর দেখো, এতে আমি তুমিও সুখে থাকবো আর অয়ন ভাবিও। জানো, মেয়েটা সেই ছোটবেলা থেকে কষ্ট পেয়েই আসছে। এখন একটু সুখে থাকবে। দেখতেও মাশাল্লাহ অয়নের সাথে বেশ মানিয়েছে। অয়নও ওকে খুব সুখে রাখবে দেখো। কথাগুলো এশাকে জড়িয়ে বলছিল ইমন। বলে যে কি বড় ভুল করেছে তা পরেই টের পাবে। ইমনের কথাগুলো শুনে যেন এশার গা জ্বলে যাচ্ছে। এ মেয়েকে আমি কিছুতেই সুখী হতে দেব না, কিছুতেই না। কিছুতেই না। আর অয়ন, ওকেও আমি শান্তিতে থাকতে দেব না। বিষিয়ে তুলব দুজনের জীবন। মনে মনে বলেই ইমন থেকে সরে আসলো এশা।
এশা তুমি এখানে বসো, আমি 5 মিনিটে আসছি, তোমায় নিয়ে শপিংয়ে যাব। এশা মাথা নাড়তেই কেবিন থেকে বেরিয়ে গেল ইমন। আশেপাশে তাকাতেই হুট করে সামনে এসে পড়ল মাহিন, অদ্রি, আলিফ। অদ্রি আর আলিফ 3 দিন হলো দেশে ফিরেছে। ওরা দুজন ও ইমন, মাহিন, অয়নের স্কুল লাইফের বন্ধু। অদ্রি হিন্দু সম্প্রদায়ের আর আলিফ মুসলিম, তাই কেউ তাদের সম্পর্ক মেনে নেয়নি। আলিফ অদ্রিকে বিয়ে করে নিয়ে যায় সৌদি আরব। অদ্রি দেশেই ইসলাম গ্রহণ করেছিল, তবে এখন সে খুবই ভালো করে চলাফেরা করে, নামাজ পড়ে সে। এতে তার স্বামীও তার উপর সন্তুষ্ট। 4 বছর পর দেশে আসলো তারা। অদ্রির মা বাবা দুজনই এখন মুসলমান হয়েছেন। সমাজ থেকে তাদের দূর করে দিলেও তাদের কোনো আক্ষেপ নেই। আর তাই আলিফের পরিবারও মেনে নেয় তাদের সম্পর্ক। কাল মাহিনের সাথে দেখা হয়। তারপর মাহিন আর ইমন হতে সবটা জানতে পারে। ইমনকে দেখেই মাহিন বলে উঠে, তোর কাজ শেষ, তুই এখন বিয়ের বন্দোবস্ত কর। কিন্তু এশাকে এতটাও মিথ্যা বলা উচিত হয়নি। যদি জানতে পারে অয়ন ওকেই ভালোবাসে আর ওই দিন ওর সাথে আমার কিছুই হয়নি, প্রমাণ সব ফেক, তখন? অত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। অদ্রি বলে উঠে, আচ্ছা এখন যা তোরা, আমরা আসছি। মাহিন ইমনকে উদ্দেশ্য করে বলে। আশফি, তিশা, রিনু এসেছে অয়নদের বাসায়। স্কুল থেকে গাড়ি করে চলে এসেছে। ফ্রেশ হয়ে খেতে বসে। দুপুর প্রায় পেরিয়ে গেছে। অনেকক্ষণ বসে গল্প করছে 4 জন। মায়া তার ছোটবেলাকার কথা বলছে, কিভাবে সে দৌড়াদৌড়ি করে খেলত। রিনু তাই শুনে বায়না ধরেছে বাগানে খেলবে। আশফি, তিনাও রাজি হয়ে যায়। তারাও সেই ছোটবেলায় কবে খেলেছে মনে নেই। মায়াকে রাজি করানোর প্রচেষ্টা চলছে। রাবিয়া জাবিন মন থেকে মায়াকে মেনে নিয়েছে এই অল্প কদিনেই, কোনো বৃহৎ সারমর্ম ছাড়াই। কেন জানি না, সে মায়ার সাথে তার জীবনের বেশ মিল খুঁজে পায়। মায়াকে দেখলেই যেন সব অত্যাচার করার কথা ভুলে যায় তিনি। মেয়েটাই যে এমন, মায় বাঁধানো। কিন্তু পরক্ষণেই নিজের ছেলের খুশির কথা ভেবে প্রকাশ করতে পারে না তিনি। কি নিয়ে এত কথা হচ্ছে শুনি। হাতে বাদামের বাটি নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল রাবেয়া বেগম, দেখো না মামুনি ভাবি খেলতেই চাচ্ছে না, বলছে বড় হয়ে গেছি, খেলা যাবে না। কিছু বলো তো। রিনু খাট থেকে উঠে এসে বলল, হ্যাঁ তাই তো, আমরাও বড়, আমরাও খেলতে চাচ্ছি, কিন্তু ভাবি রাজিই হচ্ছে না। আশফি, তিশা একসাথে বলে ওঠে। খেলার কথা শুনেই রাবেয়া বেগমের শৈশবের কথা মনে পড়ে যায়। তার মা রেজিনা আহমেদও তার সাথে খেলত। বাবা মারা গেল কম বয়সে, তার বিয়ের পর মাটাও মারা গেল স্ট্রোক করে। খালাম নিয়ে তিশা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বল। মা বসুন না। মায়া মাথায় কাপড় টেনে খাট ছেড়ে উঠে এসে বলল, না বসব না, চল সবাই আমার সাথে বাগানে। কেন? রিনু প্রশ্ন করে উঠল। দেখি কি করি। রাবেয়া বেগম হেসে বলল। রাবেয়া বেগমের পেছনে ওরা 4 জন গেল বাগানে। বাগানে আসতেই রাবেয়া বেগম কোমরে শাড়ি গুজল। শোনো মেয়ে, বাড়ি তোমার শ্বশুর নেই, কোমরে শাড়ি গুজে নাও, খেলতে সুবিধা হবে। রাবেয়া বেগমের কথায় যেন মায়া আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে গেল। কি শুনছ না? হ্যাঁ হ্যাঁ বলেই শাড়ি গুজে নিল মায়া। কি খেলতে চাচ্ছ তোমরা বলতো? রাবেয়া বেগম সবার উদ্দেশ্যে বললেন। সবাই চিৎকার করে উঠল খুশিতে, মামুনি তুমিও জয়েন করছো আমাদের সাথে। তিশা হেসে বলল, হ্যাঁ আমি এখনো ফিট আছি।
ভালো খেলতে পারি। তা বলো কি খেলবে? বলছি সবাই সমস্বরে বলল। সেই ছোটবেলায় আমরা খেলতাম, এখন ওই খেলা চলেই না, রাবেয়া বেগম বলল। মনে মনে খুব হাসছে মায়া, যেন আবার সেই শৈশবে ফিরে গেছে। আজ তার খুব গর্ব হচ্ছে কজনার শাশুড়ি এভাবে মেশে ছেলে বউয়ের সাথে। ভেবেই আনন্দ হচ্ছে তার। ভাবনার ছেদ ঘটল রিনুর কথায়। কিন্তু আমরা খেলব, তবে আমরা তো 5 জন খেলব কি করে? রিনু বলল। মুন্নিকে নেয়া যায়। মায়া বলল। মুন্নি ওর বড় বোনের বাসায় গেছে তুমি হসপিটালে যাওয়ার পরপরই। ও তাহলে মন খারাপ করে, বলল আশফি। সাবিনা বেগম উপর থেকে সবটা দেখছিল। এ অবস্থায় খেললে হিতে বিপরীত হতে পারে, তবে তার যে খুব মন চাইছে। তাই অৎসৎ না ভেবে নিচে নেমে এলো। আমিও খেলব। সাবিনা বেগমকে পেয়ে সবাই হাসিতে ফেটে পড়ছে। দুদল গঠন করা হল। সাবিনা বেগম আশফি তিশা এক দল আর মায়া রাবেয়া বেগম রিনু এক দল। হাসি উল্লাসে বৌছি খেলা শুরু হল। আদনান সাহেব বাড়ি এসেছে। নিজের রুমে যেয়ে একবার চোখ বুলিয়ে নেয়। ড্রয়িং রুমেও নেই, গেল কই? রাবেয়া রাবেয়া বলে দুবার ডাকতেই চেঁচামেচির শব্দ কানে এলো আদনান সাহেবের। বারান্দায় যেতেই দেখল বাগান থেকে শব্দ আসছে। খেলছে সবাই। আদনান সাহেব থমেরে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে খেলা দেখছে। কিছুক্ষণ পর অয়নও বাসায় ঢুকে গাড়ি থেকে নেমেই চেঁচামেচির শব্দ পায়। একদল জিতেছে, তার উল্লাস। বাগানের দিকে দেখতে দেখতে উপরে উঠে আসে। নিজের রুমের বারান্দায় যেয়ে তাকিয়ে দেখতে থাকে খেলা। অয়নের রুমের উপর তলায়, আদনান সাহেবের রুম নিচ তলায়। তবে আদনান সাহেবের রুমের বারান্দায় কেউ আসলে, তা অয়নের বারান্দা থেকে দেখা যায়। অয়ন খেলা দেখছে আর মিটমিট করে হাসছে। বাহ না চাইতেও শব্দটা অয়নের মুখ থেকে বেরিয়ে আসে। মায়ার দল এক গেম দিতেই চেঁচিয়ে উঠে আদনান সাহেব। বাগান পর্যন্ত সে শব্দ না পৌঁছালেও অয়ন তা শুনতে পায়। বাবাও খেলা দেখছে দেখেই হেসে উঠে অয়ন। সাবিনা বেগম আস্তে করে বাড়ির দিকে চলে আসে সবার চোখ এড়িয়ে। দ্রুত পায়ে রুমে চলে আসে। সাবিনা বেগম রুমে যাওয়াটা ফলো করে রাবেয়া বেগম। তিনিও সাবিনা বেগমের পিছু পিছু আসে। সাবিনা সাবিনা বলে দুবার ডেকে রুমে ঢুকতেই চিৎকার করে রাবেয়া বেগম। তার চিৎকারে অয়ন আদনান সাহেব ছুটে আসে সাবিনা বেগমের রুমে। নিচে পড়ে আছে সাবিনা বেগম, গলগল করে মুখ দিয়ে রক্ত পড়ছে। সবাই সাবিনা বেগমকে ডাকতে শুরু করে। অয়ন সময় কম, যাও গাড়ি বের করো, আদনান সাহেব বলে ওঠে। আদনান সাহেব বোনকে কোলে তুলে নেয়। রাবেয়া বেগম কাঁদছেন খুব। দ্রুত গাড়িতে তোলা হয় সাবিনা বেগমকে। বাগান থেকে দৌড়ে আসে সবাই। কি হয়েছে মনির? মায়া উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে। গলা দিয়ে রক্ত বেরুচ্ছে বলেই কেঁদে ওঠে রাবেয়া বেগম। কাঁদতে থাকে মাও। আধ ঘন্টার মধ্যে হসপিটালে নেওয়া হয় সাবিনা বেগমেকে। সবাই হসপিটালে আসেনি, শুধু আদনান সাহেব ও অয়ন। আইসিইউতে সাবিনা বেগম। বেশ কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে। কি হয়েছে ওর? ডক্টর, ব্লাড ক্যান্সার। ওনাকে আজকেই দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আদনান সাহেব থপ করে বসে পড়লেন। অয়ন ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করেছে। 1 ঘন্টা পর, বাংলাদেশ সময় রাত 1:30 ফ্লাইট। হসপিটালে আপাতত কেউই নেই। এতক্ষণে আশফি তিশা রিনু বাড়ি চলে গেছে। রাবেয়া বেগম ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিলেন আর মায়া নামাজ পড়ে তসবিহ সহ পড়ছিলেন। এমন হয় হন হন করে বাড়ি ঢুকে অয়ন আর আদনান সাহেব আর অয়ন। 3 জন যাচ্ছে দেশের বাহিরে। আদনান সাহেব,
রাবেয়া জাবিন ও সাবিনা বেগম। আদনান সাহেব বাড়ি ঢুকেই বলল, রাবেয়া, ঠিক 15 মিনিটের মধ্যে গুছিয়ে নাও প্রয়োজনীয় সব। অয়ন, আমার সাথে এসো। অয়ন আদনান সাহেবের পিছু পিছু রুমে চলে গেল। আদনান সাহেব প্রয়োজনীয় জিনিস প্যাক করছেন আর মুখে মুখে অয়নকে অফিসের সবটা বুঝিয়ে দিচ্ছেন। রাবেয়া বেগম ও গুছিয়ে নেয় জলদি, মায়া হেল্প করে। গুছগাছ করে সবাই ড্রয়িং রুমে এলো। অয়ন: জি বাবা, বলো। বৌমাকে যেভাবে অক্ষত রেখে যাচ্ছি, এসে যেন সেভাবেই দেখি। হুম। কি হুম কথা বলছো না যে? ওর কিছু হলে তোমাকে কিন্তু আমি আস্ত রাখব না। ঘাড় ঘুরিয়ে নেয় অয়ন। আসছি, সব দিক খেয়াল রেখো। বলেই আদনান সাহেব বেরিয়ে যায়। এই যে মেয়ে, আমার ছেলেটার খেয়াল রেখো আর নিজেরও খেয়াল রেখো। অসুখ বাঁধিয়ে বসো না যেন। জি মা। অয়ন, তুইও সাবধানে থাকবি, নিজের খেয়াল রাখবি কেমন? মনির খেয়াল রেখো মা। ওখানে গিয়েও কিছু করো না। আর আমায় সব আপডেট জানাবে। আচ্ছা। বলে মাথা নামিয়ে নেয় রাবেয়া বেগম। অয়ন মায়ের সুটকেস নিয়ে এগিয়ে যায়। রাবেয়া বেগম মায়ার হাতে একটা চাবি দিয়ে বলে, এটা এই সংসার চাবি। আমানত দিয়ে গেলাম। জীবন দিয়ে হলেও রক্ষা করো। কবে ফিরব জানি না, তবে এটুকু বলবো তুমিও জানো আর আমিও। অয়ন তোমায় মেনে নেয়নি তার মানে যে নিবে না এমন কিন্তু নয়। স্বামীকে আঁচলে বাঁধতে শিখো। আর শোনো, আমি কিন্তু তোমায় মেনে নিয়েছি সেই কবেই। তুমি মানুষটাই এমন, সবাইকে মায় জড়িয়ে নাও। আর এটা বুঝেছি তুমিই আমার ছেলের জন্য উপযুক্ত। আর আমাকে যেমনটা তুমি ভাবো, তোমরা ভাবো, আমি সত্যিই তেমন নই। হয়তো সময়ের প্রয়োজনে পাল্টেছিলাম ঠিকই, কিন্তু তোমার আর সাবিনার মেলামেশাটা আমাকে শুধরে দিয়েছে। চোখের পানি মুছে নিল রাবেয়া জাবিন। মায়াকে জড়িয়ে ধরল রাবেয়া বেগম। মায়া পা ধরে সালাম করল। মায়া আজ খুশিতে দুঃখ সব মিলিয়ে খুব কান্না পাচ্ছে মায়ার। গাড়ি অবধি গেল মায়া আর রাবেয়া বেগম। বাবা নিজের খেয়াল রাখবেন আর মাকেও দেখে রাইখেন। আচ্ছা মা, সাবধানে থেকো। সব কিছু নিয়ে গাড়িতে উঠে পড়ে আবার নেমে আসে রাবেয়া। মায়া: জি মা। এই ফোনটা তুমি রাখো, দরকারে লাগবে, এই নাও। এটা আমার এক ফ্রেন্ড আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল, একদম নতুন। আর একটা কথা তো বলাই হয়নি, মুন্নি আসলে বলে নিও সব। আরেকজন মহিলার কথা আমি বলেছিলাম ওকে, উনি এসে ঘরের কাজকর্ম করে দিয়ে যাবে। আর টুকটাক কাজ মুন্নি করে নিবে। তুমি আবার হাত কেটে ফেলো না যেন। মায়া মাথা নাড়ল। হয়েছে তোমাদের কথা, এবার তাহলে যাই। আচ্ছা। ওনারা চলে গেলেন। অয়ন মায়ার আগে আগেই বাড়ির দিকে চলে গেলেন। খুব ক্লান্ত লাগছে, সাথে করে মনির জন্য খারাপও। ছোটবেলার সব স্মৃতি যেন ভেসে উঠছে চোখের সামনে। মায়া ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকছে। টাকা থাকলে না বাঘের চোখ ও মেলে, সত্যি আজ টাকা আছে বলে মনিকে দেশের বাহিরে নিয়ে যাচ্ছে, মাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে। মায়া এসব ভাবতে ভাবতে উপরে উঠে আসল। অয়ন বারান্দার কোনো ইজি চেয়ারে বসে আছে, চোখ বন্ধ করে। আপনার কি কিছু লাগবে? মায়া আস্তে করে জিজ্ঞেস করল। না। শরবত করে দিই? না। জুস এনে দেব? না। ব্ল্যাক কফি? না। যাও তো, তুমি যাও এখান থেকে। মায়া মাথা নেড়ে বেরিয়ে আসল রুম থেকে। পেট টাপেটে হাত দিয়ে বলল অয়ন। মায়া তাই শুনতে পেয়ে দৌড়ে নিচে নেমে এলো। আবার রুমে হাজির হলো হাতে গ্লাস নিয়ে। নিন এটা। কি এতে? স্যালাইন। স্যালাইন কেন? আপনিই না বললেন পেটে ব্যথা করছে।
কখন বললাম? এই যে বললেন পেট না। উফ তুমিও না। রাখো তো রাখো আর যাও এখান থেকে। আর শোনো, আগেও বলছি আর এখনো তুমি শাড়ি পরবে না, থ্রি পিস পরো বা অন্য ড্রেস। কিন্তু এই শাড়ি, চুড়ি, নুপুর, খোলা চুল এসব আমার পছন্দ নয়, একদম এভাবে চলবে না বলে দিলাম। মায়া ফিক করে হেসে দেয়। এই মেয়ে হাসছ যে? মায়া মুখ চেপে বেরিয়ে গেল বারান্দা থেকে। অজু করে এশার নামাজ পড়ে নিল। মনির জন্য ও মা বাবা সহ শ্বশুর বাড়ির সবার জন্য দোয়া করল। মামা মামির জন্যও দোয়া করল। নিচে যে খাবার তৈরি করে টেবিলে রেখে অয়নকে ডাকতে এলো। অয়ন বারবার হয়তো কারো ফোনে কল করে যাচ্ছে আর বিরক্ত হচ্ছে। মায়া আস্তে করে বলল, খেতে আসুন। খাবো না, তুমি খেয়ে নাও। কিন্তু এত খাবার। বললাম না একবার খাবো না, তোমার খাওয়ার হলে তুমি খেয়ে নাও। যাও এখান থেকে। মায়ার চোখ দিয়ে যেন এখনই বন্যা বয়ে যাবে। কোনো রকম শক্ত হয়ে নিচে নেমে গেল। খাবারগুলো তুলে রাখল ফ্রিজে। মামিকে শব্দসময় দেখত, মামার আগে কখনো খেত না, স্বামীর আগে নাকি খেতে নেই। আর মাকেও দেখতাম বাবা খেলে পড়ে খেত। তাহলে আমি কি করে আগেই খেয়ে নেব বলেই মায়া করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল উপরের দিকে। খাবার গুছিয়ে উপরে চলে গেল। অয়ন এখনো ফোনে ট্রাই করেই যাচ্ছে। মায়া চাদর বালিশ নিয়ে বারান্দার দিকে এগুল। মায়াকে দেখে অয়ন বলল, কি চাই? মায়া চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অয়ন মায়াকে পাশ কাটিয়ে রুমে চলে এলো। মায়া চাদর বালিশ নিয়ে শুয়ে পড়ে। কাল বৃষ্টি হলেও আজ সারাদিন রোদ গেছে। খুব গরম গেছে। মায়া চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। একে তো গরম, তার উপর মশার প্রকোপ, সাথে পেটে ক্ষুধা। মায়ার যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। বারবার এপাশ ওপাশ করছে মায়া। অয়ন বেশ সময় ধরে ফোন গুতাগুতি করে উঠে দাঁড়াল। ঘরের লাইট জ্বলে আছে। মায়ার ফোনটা টেবিলে রাখা। আস্তে করে হাতে নিল অয়ন। ফোনটা এখনো খুলেই দেখেনি, যেমন ছিল ঠিক তেমনই আছে। অয়ন ফোনটা খুলে দেখল বেশ সুন্দর আর দামিও। সিম নেই তো। অয়ন দু একটা ড্রয়ার খুঁজে একটা সিম বের করল। ওরই সিম। ফোন সেট করে দেয়। আবার ও বিছানায় হেলান দিয়ে বসে। ক্ষুধা ক্ষুধা লাগছে অয়নের। দুপুরে যে খায়নি, কিছু খাওয়া দরকার। নিচে নেমে যায়। টেবিলের ওপর হটপটে ভাত রাখা। এত রাতে আর ভাব খাবে না, তাই ফ্রিজ খুলে সব খাবার ফ্রিজে। তাহলে কি ও কিছুই খায়নি? না খেলে আমার কি? বলেই অয়ন আপেল নিয়ে উপরে চলে যায়। বারান্দা থেকে শব্দ আসছে, কাচের চুড়ির শব্দ। অয়ন সেদিকে কান না দিয়ে আপেল খেতে শুরু করে আর হাঁটতে থাকে। শব্দটা বেশি আসছে। অয়ন আস্তে আস্তে বারান্দায় যায়। মায়াকে দেখে চোখ ছানাবড়া হয়ে যায়। বসে ঘুমোচ্ছে। পুরো মুখ টকটকে লাল হয়ে আছে। আবছা আলোয় বেশ মায়াবতী লাগছে মায়াকে। অয়ন যেন কোনো এক ঘোরের মধ্যে চলে যায়। ধীর পায়ে এগিয়ে যায় মায়ার কাছে। চুলগুলোকে সরিয়ে দেয়। গাল কপাল গরম হয়ে গেছে। মায়া মায়া বলে ডেকে তোলে। আধো আধো চোখে চোখ মেলে তাকায় মায়া। ক্ষুধা পেয়েছে আর পানির পিপাসাও। বলেই মায়া অয়নের বুকে হেলে পড়ে। মেয়েটাকে বেশ বাচ্চা বাচ্চা লাগছে। অয়ন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে মায়াকে। হাতে ধরে তোলে। ঘুমের ঘোরে আছে মায়া। কোনো রকম ওয়াশরুমে নিয়ে মুখে চোখে পানির ঝাপটা দেয়। আততকে ওঠে মায়া। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? দ্রুত গতিতে বলে ফেলে মায়া। কিছু হয়নি।
দেখো আয়নায় নিজেকে। আয়নার সামনে দাঁড় করাই। নিজেকে যেন চিনতেই পারছে না। পুরো মুখ লাল হয়ে আছে। হাতে লাল হয়ে ফুলে আছে। মশার কামড় এগুলো দেখেছ? মায়া মাথা নিচু করে নেয়। শোনো, কাল থেকে মনির পাশের রুমটা পরিষ্কার করে সেখানেই থাকবে তুমি। মনির পাশের রুমে? হ্যাঁ, ওখানে কেউ থাকে না, পরিষ্কার করে থাকবে। আচ্ছা বলে মাথা নামিয়ে নেয় মায়া। চল, খাবে চল। মায়া অয়নের পিছু পিছু নেমে যায়। খাওনি কেন? এত আদিক্ষেতা করতে নিষেধ করেছি না। মা মামি বলতো স্বামীর আগে খেতে নেই, এতে স্বামীর অকল্যাণ হয়। অয়ন চুপ হয়ে যায়। আবার বলে উঠে, কোনো হাদিসে লিখা আছে এসব কুসংস্কার। তার মানে এতদিন প্রতিরাতে তুমি না খেয়ে থাকতে? মাথা নিচু করে নেয় মায়া। আর কথা না বাড়িয়ে দুজন একসাথে খাবার খেয়ে নেয়। মায়া রুমের ফ্লোরে এসে ঘুমায়। অয়ন বিছানায়। দুবাড়িতে বেশ আনন্দ উল্লাস। হ্যাঁ, ইমনেশার বিয়ে 2 দিন পর। এশাকে নিয়ে শপিং করে বাড়ি ফিরতেই দেখে এশার মা অসুস্থ হয়ে পড়েছে। ইমন প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ করে। এশার মা এশাকে জড়িয়ে মিনতি করে বলে এশাকে বিয়াটা করে নিতে। ওর যাকে পছন্দ তাকেই। তখনই ইমন বলে সে এশাকে বিয়ে করতে চায়নি, যে তাগিদেই সে বিয়াটা 3 দিনের মধ্যে করবে। অথচ এশাকে বলা হয়েছে তার মায়ের ভালোর জন্যই বিয়েটা জলদি হওয়া উচিত। একদিকে বিয়ে বাড়ির নাচ গানের মাতম, আরেকদিকে দুটো মানুষ একসাথে থেকেও এক নেই। আরেকদিকে অসুস্থতায় বিধ্বস্ত জীবন। কি হবে এই গল্পের শেষ পরিণতি? চলবে।